যে ডিজিটাল মার্কেটিং এর এটা বলছি যে ক্রিয়েটিভ রাইটিং। হুম হুম এখন বেস্ট গ্রাফিক ডিজাইন যখন লিখতে যাব তখন ভাই যদি আমি ক্রিয়েটিভ রাইটিংয়ে ফোকাস দিই তখন তো আমার কন্টেন্টের টপিকটা মোটামুটি সেমই হয়ে গেল। আসলে হুম ক্রিয়েটিভ রাইটিং সুনামই তো করতেছি, তখন তো দুইটার ক্ষেত্রে সুনামটা সেম হবে ভাই। হুম, বুঝতে পারছি। এখানে খালি ক্রিয়েটিভিটি না, আপনি অন্যগুলো নিয়ে আসতে পারেন। ক্রিয়েটিভিটির পাশাপাশি আপনি আরো যেগুলো আছে ওগুলো নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছি ভাই। আর কি কারো কোনো কোশ্চেন নাই? কি আজকে কারেন্ট নাই আপনাদের নাকি? কন্টেন্ট রাইটিং কালকে শুরু করবো, পরে কালকে শুরু করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাইলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম আপনার, আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা ছিল আমরা আজকে দেখব আপনার, আমরা আজকে আপনার যেটা দেখবো সেটা হচ্ছে কোথায় গেল কোথায় গেল, আচ্ছা হ্যাঁ, আমরা আজকে দেখবো হাউ টু প্রমোট ফাইবার গ্রিক, হ্যাঁ, এবং হাউ টু ফাইন্ড ফাইবার ক্লায়েন্ট আউটসাইড অফ ফাইবার। ঠিক আছে, হাউ টু ফাইন্ড ক্লায়েন্ট আউটসাইড অফ ফাইবার। তো আমরা এখানে দেখবো আপনার ফাইবার গিগ আপনি কিভাবে প্রমোট করবেন এবং ফাইবারের বাইরেও আপনি কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন। পাশাপাশি আমরা এগুলো শুরু করে দিব যতটুকু সময় থাকে। এবং আজকে কিন্তু আপনাদের ঈদের আগে লাস্ট ক্লাস, ঠিক আছে? এটা কি জানেন আপনারা? আজকে যে ঈদের আগে আপনাদের লাস্ট ক্লাস, এটা কি আপনারা জানি জানেন? না স্যার। জি স্যার জানি। আপনাদের গ্রুপে, না স্যার জানি না। আপনাদের গ্রুপে কি পোস্ট করছিল? এই যে না পোস্ট স্যার। করছে তো, এই যে দেখেন, 27 তারিখ থেকে বন্ধ এই যে স্যার। আপনার 26 থেকে 3 জুলাই, 26শে জুন থেকে, এই যে দেখেন 26শে জুন সোমবার থেকে 3 জুলাই সোমবার 8 দিন বন্ধ থাকবে, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে আমাদের আজকেই লাস্ট ক্লাস, আজকে লাস্ট ক্লাস, এবং পরবর্তীতে যে খুলবে 3 জুলাই, মানে জুলাইয়ের 4 তারিখ হচ্ছে আপনার মঙ্গলবার, মানে জুলাইয়ের 4 তারিখে আমাদের সাথে দেখা হবে আবার। ঠিক আছে, সো ঈদের আগে এটাই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, এবং 4 তারিখে আমরা আবার মিট করব। ঠিক আছে, জুলাইয়ের 4 তারিখে। ক্লিয়ার? জি ভাই। স্যার ওকে। তো আহ, তো যেখানে ছিলাম আজকে আমরা যেটা নিয়ে ছিল বলবো ফাইবার গিগ প্রমোশন, হ্যাঁ। সো ফাইবার গিগ প্রমোশনের ব্যাপারে যদি বলি, ফাইবার গিগ প্রমোশন জিনিসটা কি? ফাইবার গিগ প্রমোশন জিনিসটা হচ্ছে আপনি ফাইবারে যে গিগটা ওপেন করলেন, হ্যাঁ, এখন এই গিগটা যে ওপেন করতেছেন, ফাইবারের গিগের পারফরমেন্স এটা কিন্তু আপনার টাইম টু টাইম ফ্ল্যাকচুয়েট করবে। ঠিক আছে, ফাইবারে গিগের পারফরমেন্স এটা কিন্তু সময় টু সময় এটা কিন্তু কম বেশি হবে, কম বেশি হবে। কম বেশিটা কীরকম হবে? এটা হচ্ছে যেমন ধরেন আপনি যদি এখানে আসেন এসইও কিওয়ার্ড রিসার্চ, তো এখানে আপনার দেখেন প্রায় 1,00,000টা গিগ আছে, 1,00,000টার উপরে গিগ আছে। এবং এখানে প্রথম পেজে আপনার যারা আছে, হ্যাঁ, প্রথম পেজে যে সমস্ত সেলাররা আছে এদের কাজ পাওয়ার সম্ভাবনা কি বেশি, তাই না? এদের কাজ পাওয়ার সম্ভাবনাটা কি বেশি না অন্যদের তুলনায়, যারা প্রথম পেজে আছে? জি স্যার। বেশি। এখন এইখানে প্রথম পেজে আপনার যে সমস্ত সেলাররা আছে আহ, তাদের মধ্যে দেখবেন অনেকে আছে এক্সপার্ট, আবার অনেকে আছে একেবারে নিউ। ঠিক আছে, অনেকে দেখবেন আপনার লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার, প্রো সেলার, অনেকে দেখবেন আপনার একেবারেই নতুন। এই যে দেখেন আপনার মাত্র 8টা রিভিউ হয়েছে, হ্যাঁ, 3টা রিভিউ হয়েছে, হ্যাঁ, 1টা রিভিউ হয়েছে। মানে একেবারে নতুন সেলারও পাবেন, আবার একেবারে টপ রেটেড সেলারও পাবেন। এখন ফাইবার আপনাকে আপনার নতুন সেলারদেরকে সে কিন্তু একটা সময় দেয়, একটা সুযোগ দেয়। ঠিক আছে, নতুন সেলারদের গিগগুলা সে কিন্তু প্রথম দিকে রাখে কয়েকটা সময়, কয়েকটা দিন সে কিন্তু নতুন সেলারদের গিগটা প্রথম দিকে রাখে। এবং আস্তে আস্তে যদি সে দেখে যে এই গিগটা আমার পারফর্ম করতেছে না, এই গিগটা আমার তো তেমন একটা সেল আনতেছে না, তো তখন সে কি করে? সে কিন্তু ওই নতুন যে গিগটা ছিল ওইটাকে কিন্তু সে আবার উঠায় দেয়। ঠিক আছে, ওইটাকে সে উঠায় দেয় বলতে ওইখান থেকে সরায় দেয়, প্রথম পেজ থেকে ওই গিগটাকে সে সরায় দেয়, তখন ওইখানে আবার নতুন আরেকটা গিগ নিয়ে আসে।
ঠিক আছে। সো আলটিমেটলি আপনার ফাইবারে আপনার গিগটা কখনোই কিন্তু মানে প্রথম পেজে সবসময় থাকবে না, কখনোই প্রথম পেজে অলওয়েজ এটা কখনোই থাকবে না। ঠিক আছে, প্রথম পেজে এটা কিন্তু কখনোই থাকবে না। সো আপনি যে গিগটা তৈরি করবেন, এই গিগটা আপনার প্রথম পেজে রাখতে হইলে বা প্রথম পেজে যদি নাও থাকে, এটা পারফরমেন্স বাড়াইতে হইলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটিং করতে হবে। আমাদের যে গিগটা আছে এটাকে প্রমোশন করতে হবে, এবং এই প্রমোশনের জন্য আমাদের বেশ কিছু মেথড আছে। এই মেথডগুলো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা ফাইবার থেকে ভালো একটা পারফরমেন্স পাইতে পারি। পারফরমেন্স বলতে আমাদের গিগটা যেন প্রথম দিকে থাকে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেন এখান থেকে ভালো একটা ইমপ্রেশন পাই, এখান থেকে যেন আমাদের একটা ক্লিক আসে, সেটা যেন আমরা পাই। গিগ ইমপ্রেশন, গিগ ক্লিকটা যেন আমরা পাই। এখন গিগ ইমপ্রেশন জিনিসটা কি? গিগ ইমপ্রেশন জিনিসটা কিন্তু আমি প্রথমে বলে দিছি। গিগ ইমপ্রেশন জিনিসটা কি মনে আছে? হোয়াট ইজ গিগ ইমপ্রেশন? জি ভাইয়া। গিগটা যেন প্রথমে আসে, অ্যাপিয়ার হয়। না, গিগটা যেন প্রথমে আসে না। হ্যাঁ, যে কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতেছি, যদি কেউ সার্চ দেন যতগুলো লোকের সামনে আসবে সেটাকে ইমপ্রেশন করতেছি। হ্যাঁ, গিগ ইমপ্রেশন হচ্ছে আপনি যে গিগটা নিয়ে কাজ করতেছেন ওই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে। যেমন ধরেন আমি এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করলাম, তো আমার সামনে এই যে সেলারদের গিগগুলো আসছে না, এগুলো হচ্ছে আপনার এক একটা ইমপ্রেশন। এগুলো হচ্ছে আপনার এক একটা ইমপ্রেশন। তো তারা কিন্তু আমার কাছ থেকে একটা ইমপ্রেশন পাচ্ছে। হ্যাঁ, সো আপনি পার্টিকুলার কিওয়ার্ডের যে গিগটা ওপেন করলেন, ওই গিগটা যদি আপনার কেউ সার্চ করে, মানে ওই কিওয়ার্ড দিয়ে বা ওই ধরনের কুইরি দিয়ে যদি কেউ সার্চ করে এবং ওদের সামনে যদি আপনার গিগটা আসে, তো তখন এটাকে আপনার একটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট করা হয়। তো এই ইমপ্রেশন হিসেবে যে কাউন্ট করা হয়, এটা আপনার যত বেশি, তার মানে কি তত আপনার গিগটা অ্যাপিয়ার হচ্ছে বিভিন্ন বা ইসের কাছে, পাবলিকের কাছে তত বেশি এটা অ্যাপিয়ার হচ্ছে। এটাকে বলা হচ্ছে আপনার একটা গিগ ইমপ্রেশন। আর ক্লিক, এটা হচ্ছে কি? ক্লিক মানে হচ্ছে আপনার গিগে ক্লিক কয়জন দিল। যেমন ধরেন আমি এইখানে একটা গিগ আছে, আমি যদি এখানে ক্লিক করি আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ, সো এটা হচ্ছে আপনার একটা ক্লিক। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আপনার একটা ক্লিক। এবং আলটিমেটলি এটা আপনার যত বেশি হবে, আপনার ইমপ্রেশন যত বেশি হবে, আপনার ক্লিক যত বেশি হবে, আপনার কিন্তু মানে গিগের পারফরমেন্স, আপনার ফাইবারের পারফরমেন্সও কিন্তু তত ভালো হবে। তো এই জিনিসগুলোকে আপনার যদি মেনটেন করতে হয়, আপনার গিগের পারফরমেন্স যদি ভালো করতে হয়, তো তখন আমাদেরকে গিগ প্রমোশনটা নিতে হয়। এবং গিগ প্রমোশনটা আমরা কয়েকটা মেথডে করি। আমাদের দুইটা মেথড আছে। একটা মেথড হচ্ছে আপনি বিভিন্ন ফেসবুকে গ্রুপ আছে, এখানে আপনি এক্সচেঞ্জ করতে পারেন, আপনার ক্লিক এক্সচেঞ্জ করতে পারেন, গিগের ফেভ এক্সচেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো গিগের ফেভ জিনিসটা কি? ক্লিক তো বুঝলাম যে আমার গিগে যেন ক্লিক পড়ে, বাট ফেভ জিনিসটা কি? ফেভ জিনিসটা হচ্ছে ধরেন আমি যদি কোনো একটা গিগে যাই, সে যে দেখেন এখানে ডান দিকে দেখেন একটা ফেভ আইকন আছে, একটা হার্ট আইকন আছে, দেখা যায়? দেখা যাচ্ছে হার্ট আইকন? জি স্যার। তো এটাকে বলা হচ্ছে আপনার ফেভ আইকন। কেউ যদি এখানে ক্লিক করে, তো তাহলে এটা কিন্তু আপনার একটা ফেভ হবে। ঠিক আছে, মানে এটা কিন্তু আপনার একটা কি বলে, এটাকে আপনার মানে সেভ বলা হয়। ঠিক আছে, এবং যে সমস্ত গিগে আপনার এই ধরনের এটার সংখ্যাটা বেশি হয়, মানে ফেভ আইকনে হিট বেশি পড়ে, ওই সমস্ত গিগ কিন্তু আপনার ফাইবার র্যাঙ্কিংটাও বেশি করে। ওই সমস্ত গিগের সে কিন্তু ভালো একটা ইমপ্রেশনও প্রোভাইড করে, কে? ফাইবার। সো এই ধরনের এটা যদি আমি বাড়াইতে চাই, ফেভ সংখ্যা যদি বাড়াইতে চাই, এবং আমি যদি আর্টিফিশিয়ালি আমার গিগে ক্লিকটা বাড়াইতে চাই, তো তাহলে আমাদের বেশ কিছু মানে আর্টিফিশিয়াল আছে, মেথড আছে। যার মধ্যে একটা হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, এই সমস্ত গ্রুপে আমরা অ্যাড হয়ে যাব, এবং তারপর সেখান থেকে আমরা আপনার এগুলো এক্সচেঞ্জ করব। ঠিক আছে, আমাদের ক্লিক এক্সচেঞ্জ করব, আমরা ভিউ এক্সচেঞ্জ করব, আমরা আপনার এক্সচেঞ্জ করব, ফেভারিট এক্সচেঞ্জ করব। হ্যাঁ, সাপোজ আমি যদি এটা সার্চ করি ফাইবার গিগ মার্কেটিং, ঠিক আছে, বা এই ধরনের আরও গ্রুপ আছে। যেমন আমি যদি ফাইবার গিগ মার্কেটিং, এটা আমি গ্রুপে না গিয়ে ধরেন আমি যদি সার্চ করি, সেটা দেখেন আমার বিভিন্ন গ্রুপ আছে, ফাইবার গিগ মার্কেটিং, ফাইবার গেট অর্ডারস অন ফাইবার, তারপর ফাইবার গিগ মার্কেটিং, এবং এ ধরনের আরও গ্রুপ আছে। আপনারা বিভিন্ন গ্রুপে অ্যাড হবেন।
হ্যাঁ, অনেক গ্রুপ আছে, বাট কোন গ্রুপগুলোতে অ্যাড হবেন, যে সমস্ত গ্রুপে আপনার মেম্বার বেশি, যেমন 47K মেম্বার্স অনেক বেশি, তারপর 859K মেম্বার্স, 14K মেম্বার্স, 247K মেম্বার্স, 708K মেম্বার্স। তো এগুলো কিন্তু আপনার অনেক বড়, এক একটা হিউজ গ্রুপ, ঠিক আছে। এবং যেগুলোতে মেম্বার সংখ্যা এই ধরনের বেশি, আপনার কয়েক হাজার বলতে মোর দেন 50K, ঠিক আছে, 50,000-এর বেশি যে সমস্ত গ্রুপগুলো আছে ওই সমস্ত গ্রুপে অ্যাড হবেন। সব গ্রুপে অ্যাড হওয়ার দরকার নেই, যেগুলো 50K প্লাস ওই সমস্ত গ্রুপে আপনারা অ্যাড হবেন। এবং সেখান থেকে আপনারা দেখবেন যে কোন সমস্ত গ্রুপে আপনার পোস্ট হচ্ছে। যেমন এই যে দেখেন, এই গ্রুপে আপনার প্রতিদিন 10টার মতো পোস্ট হচ্ছে, ঠিক আছে, এই গ্রুপে আপনার প্রতিদিন 10টার মতো পোস্ট হচ্ছে, এখানেও 10টার মতো পোস্ট হচ্ছে। তো যে সমস্ত গ্রুপে আপনার এই ধরনের পোস্ট বেশি হবে ওই সমস্ত গ্রুপে আপনারা অ্যাড হবেন। মোটামুটি সবগুলো গ্রুপে ভালোই পোস্ট হয়, খালি এইখানে আপনার কোনো পোস্ট মনে হয় নাই। সো এই সমস্ত গ্রুপগুলোতে আপনারা অ্যাড হবেন যেখানে 50K প্লাস মেম্বার থাকে এবং যারা প্রতিদিন আপনার 5 থেকে 10টার মতো পোস্ট করে, ওই সমস্ত গ্রুপগুলোতে আপনারা অ্যাড হয়ে যাবেন। এবং অ্যাড হয়ে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের গিগটা এক্সচেঞ্জ করবেন। এক্সচেঞ্জ বলতে ক্লিক এক্সচেঞ্জ করবেন, হ্যাঁ, সেভ এক্সচেঞ্জ করবেন। যেমন এই যে দেখেন আপনার এই যে আতাউল রহমান, হ্যাঁ, উনি কি বলতেছে, উনি না, উনি অন্য একটা জিনিস নিয়ে আসছে। আচ্ছা, আমি এটা দেখি, রায়হান মারুফ, ঠিক আছে, মিস্টার রায়ান মারুফ কি বলতেছে, এক্সচেঞ্জ ক্লিক অ্যান্ড ফেভ, হ্যাঁ। এবং উনি এখানে তার দেখেন গিগের লিঙ্কটা শেয়ার করে দিয়েছে। আমি যদি এখানে একটা ক্লিক করি, সো এটা কিন্তু একটা ক্লিক কাউন্ট হবে, ঠিক আছে, এই গিগে মারুফ হোসেনের এই গিগে একটা কিন্তু ক্লিক কাউন্ট হবে, একটা কিন্তু ক্লিক কাউন্ট হয়ে গেছে। সো এখন আমি এখানে যদি ফেভ বাটনে ক্লিক করি তাহলে এটা ফেভও হয়ে যাবে, হ্যাঁ। সো এভাবে আপনারা মেম্বার টু মেম্বার একজন আরেকজন এক্সচেঞ্জ করে আপনারাও কিন্তু আপনাদের গিগের মার্কেটিংটা করতে পারেন, গিগের প্রমোশনটা আপনারা করতে পারেন এই সমস্ত বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়ার মাধ্যমে, ঠিক আছে, গ্রুপে অ্যাড হওয়ার মাধ্যমে। এটা হচ্ছে একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে আপনারা বিভিন্ন মানে কাজ, ঠিক আছে, আপনারা কাজ যদি পাইতে চান আপনাদের ইসের ডিজিটাল মার্কেটিংয়ের, তো সেই ক্ষেত্রেও আপনারা গ্রুপে অ্যাড হইতে পারেন। এবং সেই ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্টভাবে সার্চ করব, যেটা হচ্ছে আপনারা হয়তো ডিজিটাল মার্কেটিং এই টপিকটা নিয়ে যদি আমরা ফেসবুকে একটু সার্চ করি, সার্চ ফর ডিজিটাল মার্কেটিং, এখানে যদি আমরা যাই, সো এখান থেকে দেখবেন আপনার বিভিন্ন গ্রুপ আসছে। আমরা এখান থেকে একটু ফিল্টার করব। আমি একটু প্লেসেসে আসবো, প্লেসেস থেকে আমি আপনার এখান থেকে আমি লোকেশনে যাব। এখান থেকে আমি আপনার ইউএস এর যে সমস্ত গ্রুপগুলো আছে সেই সমস্ত জায়গা আমি ফিল্টার করব। তো সেই ক্ষেত্রে ধরেন আমি দিলাম আপনার নিউ ইয়র্ক, হ্যাঁ, নিউ ইয়র্ক। আমি এখানে একটু আসি, নিউ ইয়র্কে আসলাম এবং এখান থেকে এই যে দেখেন আমার এখন যে সমস্ত গ্রুপগুলো আছে এগুলো আপনার মানে বাইরের দেশের, সবই যে বাইরের দেশের তা না, কিছু দেখা যাবে লোকালও আছে। কিন্তু এখানে আপনার যে সমস্ত গ্রুপগুলো আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আপনার নিউ ইয়র্ক লিখে যদি আমি সার্চ করি, সেগুলো হচ্ছে আপনার নিউ ইয়র্ক মানে বাইরের দেশের গ্রুপ। এবং এই সমস্ত গ্রুপে আমরা অ্যাড হয়ে যাব বা ফলো করে রাখবো। এবং এখানে আপনি যেটা করবেন, আপনার গিগটা টাইম টু টাইম এখানে শেয়ার করবেন, ঠিক আছে। এই ধরনের আপনার বাইরের দেশের যে গ্রুপগুলো আছে এগুলো আপনার গিগগুলো টাইম টু টাইম শেয়ার করবেন। বাট এখানে এই গিগটা শেয়ার করার আগে একটা জিনিস আপনারা ইনশিওর করবেন, সেটা হচ্ছে আগে নিজেদের ব্র্যান্ডটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। আগে নিজের ব্র্যান্ডটা ক্রিয়েট করবেন। আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি এলএলসি, এই গ্রুপে আপনি অ্যাড হইলেন এবং এই গ্রুপে আপনি আপনার গিগের লিঙ্কটা শেয়ার করলেন। এখন এই যে গিগের লিঙ্কটা যে আপনি শেয়ার করলেন, এখন গিগের লিঙ্কটা কীরকম হবে, ধরেন আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ, এটা হলো আপনার গিগের টাইটেল, হ্যাঁ। এবং আপনার নাম কি, আপনার নাম হচ্ছে ধরেন মাডাল সামথিং, আচ্ছা ধরেন মিসেস এম ধরলাম। এখন এই যে মিসেস এম, হ্যাঁ, ওনাকে কি মানুষজন চিনে? এই আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি গ্রুপের মানুষজনকে ওনাকে চিনে? ডেফিনেটলি চিনে না। এখন আমি যদি এখানে এ ধরনের আমার গিগের লিঙ্কটা শেয়ার করি, হ্যাঁ, শেয়ার করে যদি বলি যে প্লিজ কন্ট্যাক্ট মি ফর কিওয়ার্ড রিসার্চ, or if you are looking for an expert if you are looking for an expert in keyword research, then
প্লিজ লেট মি নো, মানে এই ধরনের কথাবার্তা লিখে যদি আমি সেখানে আমার গিগের লিঙ্কটা শেয়ার করি, তো আমার এখানে যারা পার্টিসিপেন্ট আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এলএলসি মানে মেম্বার যারা আছে, ওরা কি আমাকে নক দিবে? সম্ভাবনা কিন্তু খুবই কম, কারণ ওরা কিন্তু আমাকে চিনে না। ঠিক আছে, ওরা কিন্তু মিসেস এম কে তারা কিন্তু চিনে না। সো আলটিমেটলি আপনি এইখানে যদি ভালো একটা রেসপন্স পাইতে চান আপনার এই সমস্ত গ্রুপগুলোতে, তো তাহলে আপনাকে আগে ওইখানে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। ব্র্যান্ড বলতে আপনার পরিচিত মানুষজন, মানে আপনার পরিচিতি মানুষজনকে জানাইতে হবে যে আপনি কে, আপনার কাজের ভ্যালু কি, আপনি কোন ধরনের কাজ করেন, আপনার কোন ধরনের এক্সপার্টিজ আছে, মানে এই জিনিসগুলো আগে আপনাকে মানুষজনকে জানাইতে হবে। ওই গ্রুপের যারা মেম্বার আছে ওদেরকে এটা বলতে হবে। ঠিক আছে, এবং এটা বলতে হবে কিভাবে বলবেন যে হাই, দিস ইজ মিসেস এম, আই এম নিউ টু দিস গ্রুপ। ঠিক আছে, আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন 3 years ইন নিচ ইন্ডাস্ট্রি, আই হ্যাভ ডান প্রজেক্ট ইন কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট। মানে এই ধরনের দিলে হবে না, এই ধরনের কথাবার্তা বললে হবে না। আপনাকে এটা করতে হবে, প্যাসিভ মার্কেটিং করতে হবে। আপনাকে কোনো পার্টিকুলার টপিকের উপর আলোচনা করতে হবে। ধরেন আপনি কিওয়ার্ড রিসার্চের উপর আলোচনা করতে পারেন যে কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি, কিওয়ার্ড রিসার্চ কেন করতে হয়, কিওয়ার্ড কয় ধরনের হয়, কিওয়ার্ড রিসার্চ করে লাভটা কি, কিওয়ার্ড রিসার্চ আমার এসইওতে গুরুত্বপূর্ণ কেন। মানে এই ধরনের আপনি ডিসকাশন করবেন। এই ধরনের ডিসকাশন আপনাকে সিরিজ ডিসকাশন করতে হবে। খালি একদিন একটা খুব ভালো একটা আর্টিকেল লিখলেন বা একটা পোস্ট করলেন, তারপর আর আপনার কোনো খবর নাই, আপনাদের খুঁজে পাওয়া যাইতেছে না, হ্যাঁ, তাইলে কিন্তু কোনো লাভ নাই। আপনাকে এটা ধারাবাহিকভাবে একটা ভালো মতো পোস্ট দিতে হবে। এই গ্রুপগুলোতে ধারাবাহিকভাবে আপনাকে পোস্ট করে যেতে হবে, এবং বিভিন্ন টপিকের উপর, ওয়েবসাইট অডিট বলেন, এসইও গাইডলাইন বলেন, কন্টেন্ট রাইটিং বলেন, অন পেজ বলেন, টেকনিক্যাল এসইও, বিভিন্ন জিনিসের উপর আপনাকে কন্টিনিউয়াসলি পোস্ট করে যেতে হবে। এবং আপনি যখন এইগুলো কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকবেন, তখন মানুষজন আপনার সম্পর্কে জানতে পারবে যে মিসেস এম হলো একজন এসইও এক্সপার্ট, হ্যাঁ, সে হচ্ছে একজন ভালো একজন এসইও প্রফেশনাল, যার কাছে আমি হয়তো আমার ওয়েবসাইটটা এসইও করার জন্য দিতে পারি। হ্যাঁ, সো এভাবে আপনি যখন আপনার ইটা তৈরি করবেন মানুষজনের কাছে, আপনার ইমপ্রেশনটা যখন তৈরি করবেন, তখন কিন্তু তারা আপনার প্রতি ইন্টারেস্টেড হবে আপনাকে হায়ার করার ব্যাপারে। ঠিক আছে, তখন যদি আপনি আপনার গিগের লিঙ্কটা তাদের সামনে শেয়ার করেন, তখন আপনি একটা ভ্যালু পাবেন, তখন আপনি একটা নক পাবেন। হ্যাঁ, কিন্তু আপনি কোনো ধরনের চেনা জানা নাই, আপনি একটা গ্রুপে অ্যাড হইলেন, অ্যাড হয়ে আপনি আপনার গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দিলেন, তো তাহলে এটা কিন্তু আপনার ভালো কোনো রেজাল্ট আপনাকে দিবে না। হ্যাঁ, কোনো আপনি এখানে লাভ পাবেন না। আপনি শেয়ার করতে পারেন, এখানে হয়তো ক্লিক আসবে, বাট কোনো অর্ডার আপনি মনে হয় না পাবেন, কারণ মানুষজন তো আপনাকে চিনে না। সো মানুষজনকে চিনাইতে হইলে আপনার ব্র্যান্ডটাকে আপনাকেই তুলে ধরতে হবে, এবং সেটা করার জন্য আপনাকে ধারাবাহিকভাবে পোস্ট করতে হবে। এসইও রিলেটেড বিভিন্ন টপিকের উপর, ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন টপিকের উপর আপনাকে কন্টিনিউয়াসলি এটা করে যাইতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের একটা মানে আমরা যদি ফাইবার গিগ প্রমোশন করতে চাই বা মার্কেটিং করতে চাই, বা আমরা যদি মানে আউটসাইড অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট যদি আমরা হার্ন করতে চাই, সো এগুলোর মাধ্যমে আমরা এটা ইজিলি করতে পারি। এবং আরও কিছু প্ল্যাটফর্ম আছে, এটা তো গেল ফেসবুক। ফেসবুক বাদে আপনার আরও কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন আপনার একটা হচ্ছে কোরা। আমি যদি চলে যাই quora.com, সো quora.com জিনিসটা কি, এটা কি জানেন আপনারা কোরা কি কাজ করে? হ্যাঁ, বিভিন্ন কোয়েরিজের অ্যান্সার দেয়। যেমন এই যে দেখেন, নতুন ব্লগিং সাইটে কতদিন পর ইনকাম শুরু হয়। ঠিক আছে, হ্যাঁ, সো আপনারা বিভিন্ন ধরনের এখানে কোয়েশ্চেন আস্ক করতে পারেন, বিভিন্ন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে। হ্যাঁ, যেমন আজকে বিকালের দিকে দেখলাম একজন আস্ক করছে যে আমার কাছে 20,000 টাকা আছে, তো আমি এটা কেমনে ইউটিলাইজ করতে পারি। তো আপনাদেরও যদি ওই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে, আপনারাও আস্ক করতে পারেন, সমস্যা নেই। এবং এইখানে ওই ধরনের অনেকেই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিবে, হ্যাঁ, অনেকেই দেয়। তো এখন আমি যদি কোরায় যাই, কোরাতে গিয়েও কিন্তু আমরা ক্লায়েন্ট হার্ন করতে পারি। ঠিক আছে, কোরাতে গিয়েও কিন্তু আমরা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারি, এবং সেটা কিভাবে সম্ভব, সেটা হচ্ছে ধরেন আমার গিগটা কিসের উপর, কিওয়ার্ড রিসার্চের উপর। তো তাহলে আমি এখন কোরাতে সার্চ করব আপনার কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, এটা আমি এখন কোরাতে সার্চ করব।
তো কিওয়ার্ড রিসার্চ কোরাতে সার্চ করার পর এখন আমি এখানে বিভিন্ন ধরনের রেজাল্ট আসছে, ঠিক আছে। আমি চলে যাব কোয়েশ্চেন্সে গিয়ে এখন দেখেন আমার যে সামনে কোয়েশ্চেনগুলো আসছে, যেমন হোয়াট ইজ দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, হ্যাঁ, উইচ ওয়ান ইজ দ্য বেস্ট ফর কিওয়ার্ড রিসার্চ টুল, হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, হোয়াট ইজ দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ টেকনিক ইন এসইও, হাউ ডু আই ওয়ার্ক অন কিওয়ার্ড রিসার্চ। এই যে আমার সামনে যে কোয়েশ্চেনগুলো আসছে, এই প্রত্যেকটা কোয়েশ্চেন কি আমার কিওয়ার্ড রিসার্চ রিলেটেড, তাই না? এবং এখানে যারা কোয়েশ্চেনটা আস্ক করছে তারা তো এই বিষয়ে জানতে যাচ্ছে যে এটা কি জিনিস, এটা কিভাবে কাজ করে। এখন আমাকে একটা মানুষ কখন কোয়েশ্চেন আস্ক করবে? যখন ওই ব্যাপারে তার ইন্টারেস্টেড আছে, যখন ওই ব্যাপারে তার কিউরিয়াসিটি আছে, তখনই তো একমাত্র সে ওই ব্যাপারে কোয়েশ্চেন আস্ক করবে, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার যেটা ছিলাম, তো আমাদের মানুষজন কখন কোশ্চেন আস্ক করে? যখন সে ওই ব্যাপারে কি থাকে, ইন্টারেস্টেড থাকে, তাই না? ফিল করে যখন। হ্যাঁ, সো এটা কিন্তু আপনাকে রাখতে হবে, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি করতে চান, ঠিক আছে, আপনি যদি মার্কেটিং করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে রিলেটেড যে ইটা আছে ওইখানে কিন্তু আপনাকে কোশ্চেনটা আস্ক করতে হবে। রিলেটেড যে ইটা আছে, গ্রুপগুলো আছে, ওইখানে কিন্তু আপনাকে এটা কোশ্চেনগুলো আছে, ওইখানে কিন্তু এটা অ্যান্সারটা দিতে হবে। তো তাহলে আপনি কিন্তু এখানে একটা ভালো ট্রাফিক পাবেন, ঠিক আছে। এবং আমি যদি বলি যে এখানে হোয়াট ইজ দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, সো ডেফিনেটলি আমি অ্যাজ এ কিওয়ার্ড রিসার্চার আমার তো এই ব্যাপারে আগ্রহ, মানে আছে, নলেজ আছে, তাই না? হোয়াট ইজ দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, এই ব্যাপারে তো আমার ভালো একটা নলেজ আছে। সো আমি কি করতে পারি, আমি তখন এখানে গিয়ে ধরেন আমি একটা অ্যান্সার দেব। সো আমি এখানে, আচ্ছা অলরেডি আমার এখানে অ্যান্সার দেওয়া আছে। সো এই যে দেখেন এইখানে আপনার অ্যান্সার বাটনটা থাকবে, ঠিক আছে। সো আপনি যদি এখানে এই বাটনটা ক্লিক করেন, সো সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যান্সারটা দিতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আপনি এখানে কিওয়ার্ড রিসার্চ টুল, আপনার কোয়েশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, এবং এটার অ্যান্সার যদি দিতে হয় তো তাহলে আপনারা এটা ধারাবাহিকভাবে অ্যান্সার দেওয়া শুরু করেন যে আপনার কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি, আপনার কিওয়ার্ড রিসার্চ কিভাবে কাজ করে, কিওয়ার্ড রিসার্চের গুরুত্ব কি, এবং তারপর আপনি কিওয়ার্ড রিসার্চের কি কি টুল আছে সেগুলো একটু এক্সপ্লেন করলেন। হ্যাঁ, মানে টু দ্য পয়েন্টে তো অ্যান্সার করবেনই, বাট একটু ডিটেইল অ্যান্সার করেন, যাতে করে আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা যারা পড়বে, ঠিক আছে, আপনার যেমন এই যে গুগল এসইও, হ্যাঁ, তো এখানে আপনার যে অ্যান্সারটা করছে, হ্যাঁ, তো এখানে মোটামুটিভাবে উনি ভালোই অ্যান্সার করছে। আপনার কোন কোন কিওয়ার্ড রিসার্চ টুল ইউজ করা যায়, বিভিন্ন ধরনের তারা এখানে কিওয়ার্ড রিসার্চ টুলের নাম বলছে। সো আলটিমেটলি আপনি এই ধরনের একটু ডিটেল অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে পারেন। যেমন এই যে দেখেন আপনার ঋষিকেশ রয়, হ্যাঁ, সো উনি দেখেন আপনার বেশ ভালো একটা অ্যান্সার দিছে, হিউজ, অনেক বড়সড় একটা অ্যান্সার দিছে। হ্যাঁ, তো আপনারা এভাবে একটু ডিটেল অ্যান্সার দেন। খালি কিওয়ার্ড রিসার্চ টুল এটা জানতে চাইছে, বাট আমি যদি খালি হোয়াট আর দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল খালি এটাই বললাম, আর কিছু বললাম না, তো তাহলে এটা কিন্তু অতটা ভালো কিন্তু কিছু হবে না, ঠিক আছে। আপনাকে আরও ডিটেল বলতে হবে, যাতে করে মানুষজন এটা পড়ে যেন আপনার সম্পর্কে তারা একটা মানে ভালো ধারণা করে, ঠিক আছে। আপনি যে এক্সপার্ট, আপনি যে অনেক কিছু জানেন, আপনার সম্পর্কে তারা যেন একটা ভালো ধারণা করে, মানুষজন যেন এটা জানতে পারে। তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং সেক্ষেত্রে আপনি এখানে যদি অ্যান্সার করেন, তো তাহলে মানুষজনকে আপনার গিগে নিতে হইলে আপনাকে হাইপার টেক্সট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে হাইপার টেক্সট ধরেন, আপনি এখানে বললেন কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, এটা বললেন। তারপর এখানে আপনি বললেন ধরেন লার্ন মোর, হ্যাঁ, এটা বললেন। এখন এখানে লার্ন মোর যে কথাটা আছে, এটার উপর আপনি আপনার গিগের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি হাইপার লিঙ্ক করে দিবেন, ঠিক আছে। হাইপার লিঙ্ক মানে বুঝলেন হাইপার লিঙ্ক কি জিনিস? স্যার হাইপারলিংক করা দেখাইছে। হাইপারলিংক তো দেখিয়েছিলেন স্যার আমাদের। আচ্ছা, সো হাইপারলিংক ওয়েবসাইটের সাথে স্যার
ওয়েবসাইটের পেজগুলোর সাথে হাইপারলিংক। হ্যাঁ, হাইপারলিংক করা। সো এখানে আপনার যে লিঙ্কটা আছে গিগের, ধরেন এটা হচ্ছে আমার গিগের লিঙ্ক। সো আমি এটাকে কপি করে আমি এখন এখানে যদি আসি লার্ন মোর, হ্যাঁ, আমি এটার উপর যদি হাইপারলিংক করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এখন এই যে দেখেন এ একটা বাটন আছে না, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি তারপর এই যে দেখেন এখানে একটা লিঙ্ক আইকন আছে, এই লিঙ্ক আইকনটা সিলেক্ট করে আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিব, গিগের লিঙ্কটা, তারপর অ্যাড করে দিলে এই যে দেখেন আমার এটা কিন্তু হাইপারলিংক হয়ে গেছে। ঠিক আছে, তারপর আপনি এটাকে পোস্ট করেন। সো এভাবে আপনি কোরা থেকেও কিন্তু ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন এবং আপনার গিগের কিন্তু মার্কেটিংও এখান থেকেও সম্ভব। কিভাবে সম্ভব? আপনাকে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার দিতে হবে, রিলেভেন্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার দিতে হবে, এবং যাতে করে মানুষজন এটা করে ভালো একটা ইমপ্রেশন দেয়, তো তারা যেন ভালো একটা আপনি অডিয়েন্স পান। তো সেই ক্ষেত্রে আপনার কোয়েশ্চেনটা অ্যান্সারটা যেন একটু ডিটেল হয়। ঠিক আছে, আপনি একটু ডিটেল বলবেন, জিনিসগুলো একটু বিস্তারিত আলোচনা করবেন, তো তাহলেই দেখবেন যে আপনি ভালো একটা ট্রাফিক পাচ্ছেন এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে, এবং আলটিমেটলি আপনার কিন্তু তখন অর্ডারও আপনি দেখা যাবে যে এখান থেকে মার্কেট প্লেসের বাহিরেও আপনি অর্ডার পেয়ে যেতে পারেন। সো এটা হচ্ছে কোরা থেকে আপনি মার্কেট প্লেসের বাহিরে যদি ক্লায়েন্ট চান, তো সেক্ষেত্রে কোরা থেকে আপনারা এটা হার্ন করতে পারেন। আরেকটা মেথড হচ্ছে আপনাদের টুইটার। সো আমি টুইটারে যদি আসি, সো আপনাদের কি টুইটার অ্যাকাউন্ট আছে? জি ভাই। আছে সো টুইটার অ্যাকাউন্ট যাদের নাই করে ফেলবেন, এটা কিন্তু আমাদের লাগবে। সামনে আমাদের সোশ্যাল মিডিয়া ক্লাস আসতেছে, তখন কিন্তু আমাদের এটা লাগবে। তো টুইটারে এখন আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনারা সার্চ করবেন। ঠিক আছে, আমি সার্চ করতে পারতেছি না যেহেতু আমার একটা লগ ইন নাই। ঠিক আছে, এবং আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমি লগ ইনও করতে যাচ্ছি না। সো আপনারা যেভাবে সার্চ করবেন সেটা হচ্ছে টুইটারে আপনারা দিবেন লুকিং ফর, ঠিক আছে, একটা ইনভার্টেড কমা দিবেন এসইও, হ্যাঁ, লুকিং ফর এসইও, বা এটা দিয়ে একটা হিট দিতে পারেন, এন্টার দিতে পারেন, অথবা দিতে পারেন আপনার লুকিং ফর কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, মানে এক কথায় লুকিং ফর কথাটা রাখবেন। লুকিং ফর কথাটা রেখে এখানে একটা ইনভার্টেড কমার মধ্যে আপনি যেটা সার্চ করতে চাচ্ছেন, মানে যে রিলেটেড আপনি সার্ভিসটা দেন, ওইটার নামটা এখানে আপনারা উল্লেখ করে দিবেন। সো এসইও হলে এসইও দিবেন, কিওয়ার্ড রিসার্চ হলে কিওয়ার্ড রিসার্চ দিবেন, ওয়েবসাইট অডিট হলে ওয়েবসাইট অডিট দিবেন, হ্যাঁ, ডিজিটাল মার্কেটার হলে ডিজিটাল মার্কেটার দিবেন। এবং এটা লিখে তারপর আপনারা যদি হিট দেন, তখন এইখানে বিভিন্ন টুইট আপনারা দেখতে পারবেন, বিভিন্ন ধরনের টুইট আপনাদের সামনে আসবে, এবং দেখবেন যে ওইখানে যারা এই রিলেটেড টুইট করছে যে আমার একজন ডিজিটাল মার্কেটার দরকার, বা আমার এই ধরনের একজন এসইও এক্সপার্ট দরকার, বা আমার এখানে একজন কিওয়ার্ড রিসার্চার দরকার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে তখন মানুষজন যারা ওই ধরনের টুইট করছে, আপনি তখন তাদের ফিডটা আপনার সামনে আসবে এবং তাদের সাথে আপনি তখন কমিউনিকেট করতে পারবেন। ঠিক আছে, তাদের সাথে আপনি তখন মেসেজে আপনি তাদেরকে নক দিতে পারবেন যে তুমি তো ওই ধরনের একজন এক্সপার্ট খুঁজতেছো, আমি তোমাকে হেল্প করতে পারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার গিগের লিঙ্ক, তুমি এই গিগের লিঙ্কটা চেক করতে পারো, ঠিক আছে, দেখতে পারো। তো এভাবে আপনারা টুইটারেও কিন্তু বিভিন্ন যারা এই ধরনের কাজের দেয়, বিভিন্ন কাজের যারা পোস্ট দেয়, এই ধরনের সার্চ করার মাধ্যমে টুইটারের থ্রুতে আপনারা কিন্তু এটা খুঁজে পেতে পারবেন। ঠিক আছে, টুইটারের মাধ্যমে। বুঝা গেছে? ক্লিয়ার? তারপর দেখেন আরেকটা হচ্ছে আমাদের লিঙ্কডইন। সো আমি যদি linkedin.com এ যাই, লিঙ্কডইনে কি আপনাদের অ্যাকাউন্ট আছে? আচ্ছা, লিঙ্কডইনে যাদের অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট করে ফেলবেন, এটা কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, লিঙ্কডইন, টুইটার, কোরাও কিন্তু আমাদের লাগে। কোরাতে অ্যাকাউন্ট আছে আপনাদের? কোরাতে অ্যাকাউন্ট এটাও কিন্তু লাগবে। ঠিক আছে, কোরাতে অ্যাকাউন্ট লাগবে। আপনাদের যখন ব্যাকলিংকের ক্লাস করাবো তখন কিন্তু কোরাতে অ্যাকাউন্ট লাগবে। সো কোরাতে একটা অ্যাকাউন্ট ওপেন করে নিন। এখন লিঙ্কডইনে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লিঙ্কডইনে যদি আমি লগ ইন করি, সো লিঙ্কডইনের মাধ্যমে আমি যদি ক্লায়েন্ট খুঁজতে চাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এখানে যেটা করব, এখানে দুইটা পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে গ্রুপ। ঠিক আছে, আপনি যদি এখানে সার্চ করেন, সরি, এটা সার্চ করেন, ধরেন আমি সার্চ করব কি, আমি আপনার
এসইও, হ্যাঁ আমি এসইও গ্রুপস একটু সার্চ করি, এসইও রিলেটেড, ঠিক আছে, এসইও রিলেটেড গ্রুপস আমি সার্চ করব। এবং এখানে আমি একটু আপনার লোকেশনটা একটু ফিল্টার করা দরকার। গ্রুপ, পোস্ট, পিপল, জব, স্কুল, ইভেন্ট, প্রোডাক্ট, সার্ভিস, অল ফিল্টার। আচ্ছা, গ্রুপে ফিল্টার করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে এখানে দেখেন আমার অর্গানিক ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া পেজেস, গ্রুপস, মেসেঞ্জার, ম্যাপস, এখানে আপনার প্রায় 21,000টা মেম্বার আছে। তারপর আইএমবিসি, ইন্টারনেট মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কনসালটেন্ট, এসইও, এখানে 18,000 মেম্বার আছে। এখানে 4,000, 2,21,000, 1,69,000, 1,01,000, 3,26,000 মেম্বার। হ্যাঁ, তো এই সমস্ত গ্রুপগুলোতে আপনারা অ্যাড হয়ে, তারপর আমরা যেভাবে ফেসবুকে যেরকম বলছিলাম যে আগে আপনি নিজেকে প্রমোট করবেন, আপনার ব্র্যান্ডটাকে আগে আপনি তুলে ধরবেন, ঠিক আছে। কিভাবে তুলে ধরবেন? নিজের প্রোফাইল দেওয়ার মাধ্যমে না, বরঞ্চ নিজের সার্ভিসটাকে বলার মাধ্যমে, ঠিক আছে। নিজের বিভিন্ন আপনার কোয়ালিফিকেশন, ঠিক আছে, যেমন ধরেন কোয়ালিফিকেশন বলতে আপনার ডিগ্রি বলার কোনো দরকার নাই, আপনি কি পাস করছেন বা কি ধরনের, ওইটা না। আপনি কোন একটা পার্টিকুলার টপিকের উপর ডিটেল আলোচনা করলেন, ধরেন আপনার কিওয়ার্ড রিসার্চের উপর ডিটেল আলোচনা করলেন, বা আপনি ওয়েবসাইট অডিটের উপর ডিটেল আলোচনা করলেন। সো এভাবে আপনারা মানে কোনো একটা পার্টিকুলার ইস্যুর উপর আপনারা ডিটেল বলবেন, কোন একটা পার্টিকুলার টপিকের উপর আপনারা ডিটেল আলোচনা যখন করবেন, তখন দেখবেন যে আপনার কিন্তু ওইখানে একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনি যখন এই ধরনের বিভিন্ন গ্রুপে দেখবেন আপনার অনেক সময় কাজের পোস্ট হয়, তখন আপনি বলবেন যে যদি আপনাদের এই ধরনের কোনো এক্সপার্ট দরকার হয় তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, তখন আপনার গিগের লিঙ্কটা আপনি কপি করে ওদের এখানে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। কমেন্ট আপনি এখানে একটা করতে পারেন, অথবা আপনি ওদের সাথে ইয়েও করতে পারেন, বিভিন্ন যারা গ্রুপ মেম্বার আছে ওদেরকে আপনি ইনবক্সে নক দিতে পারেন। বাট লিঙ্কডইনে ইনবক্সে নক না দেওয়াটাই ভালো। লিঙ্কডইনের কিছু প্রাইভেসি পলিসি আছে, এটা বেশি যদি আপনি ইনবক্সে নক দেন, এটা লিমিটের মধ্যে রাখতে হয়, বাট বেশি যদি করেন তাহলে কিন্তু আপনার আবার তারা লিঙ্কডইন প্রোফাইলটা ব্যান করে দিতে পারে। লিঙ্কডইন কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো না, এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, তো সো আপনাকে বুঝে শুনে এটা ইউজ করতে হয়। বেশি আবার নক দিলে, ইনবক্স করলে এটা কিন্তু আবার একটা প্রবলেম হয়। সো এটা একটা ব্যাপার। আপনারা বিভিন্ন গ্রুপের থ্রুতে, লিঙ্কডইনের বিভিন্ন গ্রুপের থ্রুতে আপনারা মার্কেটিং করতে পারেন, অথবা আপনারা ইও করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা যদি সার্চ করেন, বিভিন্ন পিপল সার্চ করতে পারেন। যেমন ধরেন আমার বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি দেয় কোন ডিপার্টমেন্ট? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তাই না? বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি বা রিক্রুটমেন্টের যারা দায়িত্ব থাকে এইচআর ডিপার্টমেন্টের লোকরা। সো আমরা এইচআরএম লিখে যদি সার্চ করি, সো এখানে আমাদের দেখেন কারা কারা আসছে। চার্লস গোমেজ, ওনার লোকেশন কোথায়? ঢাকা, বাংলাদেশ। দেওয়ান সাদিয়া শিলা, ওনার গাজীপুর, ঠিক আছে, ইনি বাংলাদেশ। এখন এদের সামনে আমার স্কিল তুলে ধরে তেমন একটা কোনো লাভ নাই, কারণ বাংলাদেশে তেমন একটা আপনার এই রিলেটেড জব আপনি পাবেন বা এই রিলেটেড জব আপনার তেমন একটা হবে, ওটার কোনো গ্যারেন্টিও নাই। সো আমরা যেটা করব, আমরা এখানে লোকেশনটা ফিল্টার করে নিব। তো সেই ক্ষেত্রে আপনি অল ফিল্টার থেকে লোকেশনে, অ্যাড এ লোকেশনে যান। এই যে ইউনাইটেড স্টেটস আছে, এখানে আপনি যান অস্ট্রেলিয়া দিতে পারেন, এখানে আপনি কানাডা দিতে পারেন, ঠিক আছে, কানাডা দিতে পারেন। দিয়ে এখন আমি যদি শো রেজাল্টস এখানে আসি, এই যে দেখেন আমার এই যে ইউনাইটেড স্টেটস, টরন্টো, অন্টারিও মানে কানাডা আর কি, ক্যালগারি, ঠিক আছে, কানাডা, ক্যালিফোর্নিয়া। সো এগুলো কিন্তু বিভিন্ন ইউএস এর যারা এইচআর ম্যানেজার, ওদের প্রোফাইলটা আমাদের সামনে আসছে। এবং এদের সবার সাথে আমার যদি কানেক্ট না থাকে, ঠিক আছে, কানেক্ট থাকতে হবে। এবং কানেক্ট থাকলে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে মেসেজ দিতে পারবেন। এবং কানেক্ট করার জন্য আপনি কানেক্ট বাটনে যদি যান, তো সেক্ষেত্রে সেন্ড, ডিরেক্ট সেন্ড করবেন না, আগে একটা নোট দেন, অ্যাড এ নোট। এখানে গিয়ে আপনি তাদেরকে একটা মেসেজ দিতে পারেন যে কেন আপনি তাদের সাথে অ্যাড হতে চাচ্ছেন, বা আপনি যদি তাদের সাথে অ্যাড হন তো সেক্ষেত্রে তাদের কি ধরনের ভ্যালু হবে, আপনি তাদেরকে কিভাবে সাহায্য করতে পারবেন। মানে এক কথা, ওদের সাথে কানেক্ট হয়ে
মানে আপনার সাথে কানেক্ট হয়ে ওদের লাভটা কি, ঠিক আছে? মানে এই ধরনের একটা মেসেজ আপনি এখানে দিয়ে তারপর সেন্ড অপশনটা দেন, তাহলে এই ক্ষেত্রে আপনার কানেক্ট হওয়ার পসিবিলিটিটা বাড়বে। হ্যাঁ, তা না হলে আপনাকে চিনে না, আপনাকে জানে না, টোটালি ডিফারেন্ট কান্ট্রির একজন পার্সন, ঠিক আছে? সে থাকে আপনার টোটালি ডিফারেন্ট একটা নেশনের, ঠিক আছে? আপনি তাকে রিকোয়েস্ট সেন্ড করলেন আর সে এটা অ্যাকসেপ্ট করে নিল, এটার সম্ভাবনা আপনার খুবই কম। ঠিক আছে, এটা সম্ভাবনা আপনার খুবই কম। সো বেটার হচ্ছে আপনি এখানে আগে নিজের কানেক্টটা সেন্ড করার আগে একটা মেসেজ দিতে পারেন যে কেন আপনাকে সে আপনার সাথে কানেক্টটা হবে, কেন আপনাকে সে একসেপ্ট করবে আপনার কানেকশন রিকোয়েস্ট, ওইটা আপনি আগে তাকে এক্সপ্লেন করে, ঠিক আছে, আপনার সম্পর্কে একটু বললেন, তারপর আপনি তাকে মেসেজটা দিলেন। হ্যাঁ, তখন সে হয়তো এটা অ্যাকসেপ্ট করতে পারে, এবং যখন তার সাথে আপনার কানেকশনটা হয়ে যাবে তখন আপনি তাকে একটা মেসেজ দিতে পারেন, ইনবক্স করতে পারেন যে তুমি কি এই ধরনের ডিজিটাল মার্কেটার লাগবে, বা তোমার কি এই ধরনের এসইও এক্সপার্ট লাগবে কিনা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। মানে এভাবে আপনারা লিঙ্কডইনের থ্রুতেও কিন্তু বিভিন্ন এইচআরদের সাথে কানেক্টেড হয়ে এখান থেকেও একটা ভালো জব পেতে পারেন। বাট আগে ওইখানে ইনবক্সে নক দেওয়ার আগে চেষ্টা করবেন যে আপনি তাদের সাথে একটা কানেকশন তৈরি করার, ঠিক আছে? যেমন ধরেন এই যে পার্সন আপনার সাইকা রহমান, তো ওনার সাথে যদি আপনার কানেকশন হয়, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে তার যে পোস্টগুলো আছে সেগুলোতে এনগেজমেন্ট হওয়ার, এনগেজমেন্ট বলতে লাইক দেওয়ার, কমেন্ট করার, শেয়ার করার, ঠিক আছে? মানে আগে তার সাথে একটা এনগেজমেন্ট ডেভেলপ করার চেষ্টা করবেন, এবং যখন এনগেজমেন্টটা হবে, মানুষজন যখন আপনার চিনবে, হ্যাঁ, তখন তারা কিন্তু, মানে আপনি নক দিলে তখন তারা আপনার সম্পর্কে তাদের একটা কাজ করবে, একটা নোন একটা ভ্যালু কাজ করবে, মানে তারা আপনাকে চিনবে। হ্যাঁ, তো এভাবে প্রথম দিকে একটা এনগেজমেন্ট ক্রিয়েট করবেন কানেকশন হওয়ার পর, তারপর আপনি তাদেরকে মেসেজ দিতে পারেন, বাট বেশি মেসেজ দিবেন না, একবার সর্বোচ্চ 2বার মেসেজ দিবেন। বেশি মেসেজ দিলে ওরা আপনার প্রোফাইলে যদি রিপোর্ট করে, আপনার প্রোফাইল কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। সো এগুলো হচ্ছে আমাদের লিঙ্কডইন, তারপর টুইটার, কোরা, ফেসবুক, এগুলোর মাধ্যমে আপনি কিভাবে মার্কেট প্লেসের বাইরে কাজ নিতে পারেন এবং আপনারা গিগটাকে কিভাবে প্রমোট করতে পারেন, মার্কেটিং করতে পারেন, এগুলোই হচ্ছে আমাদের তার একটা সামারি। আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে সোফার যে জিনিসগুলো ডিসকাশন করলাম বলতে পারেন। হ্যালো, হ্যালো, কে কে আছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি আচ্ছা স্যার। স্যার, আছি আমরা। স্যার আমরা কি ইনস্টাগ্রামে স্যার এইটা ব্যবহার করতে পারি স্যার? এই যেগুলো দেখাইলেন, ফেসবুক, টুইটার, হ্যাঁ, করতে লিঙ্কডইন। পারেন, করতে পারেন, সমস্যা নেই। ইনস্টাগ্রামে করতে পারেন, টিকটকে করতে পারেন। স্যার ইনস্টাগ্রামে কিভাবে কি করতে হবে যদি একটু দেখাতেন। ইনস্টাগ্রামে আপনার প্রোফাইল থেকে ফলো বাড়াবেন আগে, ঠিক আছে? আপনার ফলোয়ার বাড়াইতে হবে, তারপর স্যার, আপনি আপনার প্রোফাইল থেকে এটা শেয়ার করতে পারেন। একটা প্রশ্ন করতে পারি? বলেন। স্যার, আপনি তো আমাদেরকে একটা গিগ টোটালি মানে কিভাবে ওপেন করবো দেখাইছেন, আর তো গিগ ওপেন করে কি দেখানো হবে? না না না, এবার স্যার, আপনারা আমি ওপেন করবেন, আমি দেখব। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওয়েবসাইট অডিট সম্পর্কে একটা প্রশ্ন করতে পারি গিগ ওপেন করার ক্ষেত্রে? বলেন বলেন। সেটা হচ্ছে স্যার, ওয়েবসাইট অডিটে তো অনেকগুলো মানে যেমন 52টা বিষয় আছে, তো আমরা কি সবগুলো বিষয় মানে সলিউশন দিব? সবগুলো বিষয়ে সলিউশন হ্যাঁ দেন, তবে এখানে ধরেন আপনার বেসিক প্যাকেজে আপনি 20টা দিলেন যে 20টা সলিউশন দিব, স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি বললেন 40টা, তারপর প্রিমিয়াম প্যাকেজে আপনি বললেন 52টা, মানে এভাবে ভাগ করে দিন। আর এটার সাথে গাইডলাইনটা অ্যাড করতে হবে। হ্যাঁ, গাইডলাইন অ্যাড করতে পারেন। তো গাইডলাইন অফিসার আমরা সবগুলো বিষয়ের উপর গাইডলাইন দিব? হ্যাঁ, সবগুলো বিষয়ের উপরে গাইডলাইন দেবেন। এটা স্যার তাহলে মানে মানে কস্ট মানে সার্ভিস চার্জটা কি ধর কত মানে কি পরিমাণ হতে পারে? কারণ এখানে কাজ তো অনেক স্যার। এখানে আপনার যেটা প্রিমিয়াম প্যাকেজ আপনি গাইডলাইনটা দিবেন, হ্যাঁ,
তো সেই ক্ষেত্রে প্রিমিয়াম প্যাকেজে আপনার প্রাইসটা তো স্বাভাবিকভাবে বেশি হবেই। তো সেই ক্ষেত্রে আপনি প্রিমিয়াম প্যাকেজে 70 থেকে $80 চার্জ করতে পারেন, 70 to 80। বেসিকে বেসিকে কি স্যার শুধুই মাত্র অডিটটা হবে, কোনো হ্যাঁ, গাইডলাইন? শুধু অডিটটা করে দেবেন। আচ্ছা বেসিক স্ট্যান্ডার্ডে গাইডলাইন দেওয়ার দরকার নেই, ওটা শুধু প্রিমিয়ামে রাখবেন আপনি। ওকে স্যার, তো অডিটের সাথে কি আমরা আর কিছু অফার করতে পারি, যে অডিট সাথে কিছু? ওই যে গাইডলাইন। মানে ওটা তো প্রিমিয়ামে দিব, হ্যাঁ, basic হ্যাঁ। standard, মানে এটার সাথে কি মানে আকর্ষণীয় করার জন্য অন্য কিছু? না 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 না, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। এখন আপনারা গিগ ওপেন করবেন, আমি দেখব। ঠিক আছে, স্যার, আপনাদের actually কন্টেন্ট আমি- রাইটিং অ্যাসাইনমেন্টটা শেষ হলে আমি এটার উপর অ্যাসাইনমেন্ট দিব। স্যার কন্টেন্ট রাইটিং অ্যাসাইনমেন্ট মনে হয় সাবমিট করতে পারবো না স্যার। কেন? স্যার আমি হসপিটাল থেকে ক্লাস করতেছি, আমাকে আরো 15 দিন থাকতে হবে এখানে। ও আমার মায়ের স্যার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে। স্যার ফাইবারের একটা ক্লাসও এখন অব্দি কমপ্লিট করতে পারিনি, বাকিগুলো অবশ্য কমপ্লিট করে তাহলে আপনি আসছি। কি এখন হসপিটালে নাকি? জি স্যার, আমার ওরে মায়ের বাবা। আছে, আমি বাইরে বসে আছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা। স্যার মানে পার্টিকুলার শুধু এই অ্যাসাইনমেন্টটা একটু এক্সকিউজ করবেন স্যার, বাকিগুলো সাবমিট করছি স্যার সবগুলো। না না, কোনো এক্সকিউজ নাই, আমাকে জমা দিতে হবে। ঠিক আছে, আপনি হয়তো এখন দিতে পারতেছেন না, দ্যাট ইজ ফাইন, বাট আমাকে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা স্যার, যেহেতু ক্লাসটা করতে পারিনি, বন্ধ দিয়েছেন ভালো হয়েছে, কিন্তু স্যার ভিডিওটা একটু দিয়ে দিয়েন স্যার, বন্ধের মানে খোলার আগে স্যার। আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ওই একটাই হচ্ছে মানে আমি সামহাও ভাই আজকে ক্লাসটা শুরু করতে পারিনি, আর যদি ভিডিওটা পসিবল হয় ভাইয়া কালকের মধ্যে একটু দিলে ভালো হয়। কেন? ভাইয়া, এটাই কইছিলেন? request আপনার সাথে। ভাইয়া এই অফিস মিটিং হয়েছে ভাইয়া, এই জন্য 40 মিনিটস আসলে থাকতে পারি অফিস মিটিং? কখন অফিস না, মিটিং আমার হয়েছে? আমার বস হচ্ছে ভাইয়া অস্ট্রেলিয়ায় থাকে, তো তো সে ও, মাত্র আচ্ছা, মানে আচ্ছা। মিটিং এ জয়েন করতে বলছে, তো এই জন্য ভাইয়া আসলে আচ্ছা আচ্ছা, দুইটা বুঝতে একসাথে হয়ে পারছি। গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। মানে আজকের ক্লাসটাই ভাইয়া সব থেকে বেশি করতে চেয়েছিলাম, সামহাও আজকে আসলে ব্যাড লাক। না, সমস্যা নেই, আমি দিয়ে দেবো, পেয়ে যাবেন আপনারা। এটা শনিবার দিন পাবেন ভিডিওটা। শনিবার দিন দিবেন ভাইয়া, আজকে দেন না? আজকে কেমনে দেব? আজকে সম্ভবই না, আজকে একদমই সম্ভব না। আচ্ছা কালকে দেন ভাইয়া। না, কালকেও সম্ভব না, কালকে তো আমার অফ ডে, আমরা পাবেনই না কালকে। ভাইয়া ফ্রিল্যান্সারের তো কোনো আপডেট নাই ভাইয়া। ওইটা আলাদা বিষয়, ফ্রিল্যান্সিং আলাদা জিনিস। এটাও তো ফ্রিল্যান্সিং এ ভাইয়া। না, এটা তো ফ্রিল্যান্সিং না, এটা ফ্রিল্যান্সিং না, এটা আলাদা ব্যাপার। স্যার তাহলে এখন কি আপনার অফিস টাইম চলতেছে স্যার? হ্যাঁ, তো কি আমার কি এটা কি টাইম, হোম টাইম নাকি? তাহলে আপনার অফিস টাইম স্যার কখন থেকে কখন? আমার অফিস টাইম হচ্ছে আপনার 1:30 থেকে 10টা, ও, দুপুর 1:30 থেকে রাত 10টা। বুঝতে পারছি স্যার। স্যার তার আগে ফ্রি থাকেন আপনি? তার আগে? মানে এই 1:30টার আগে আপনি ফ্রি থাকেন? কেন, কি করবেন? না স্যার, আপনি এত লেট নাইট পর্যন্ত অফিস করতেছেন, আপনার ফ্যামিলি কমপ্লেইন করে না সেই জন্য স্যার। ফ্যামিলি কমপ্লেন? যাক, আপনারা তো ডিটেলস না জানলেও চলবে, আপনি ক্লাসে মনোযোগ দেন। আচ্ছা দেখেন, হ্যাঁ বলেন। ওই যে আপনি বললেন যে পার্টিকুলার একটা বিষয়ে আমরা ধারাবাহিক লিখবো হ্যাঁ, ফেসবুকে, তারপর ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে, ওই একটা যেখানে লিখবো ওইটা কাট কপি হ্যাঁ, বুঝি নাই, কাট অন্য জায়গায় দেবো। স্যার ফেসবুকে যে পোস্টটা দেবো ওইটাই হ্যাঁ। আবার টুইটারে দেবো এবং হ্যাঁ হ্যাঁ লিঙ্কডইনে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই জিনিসটা দিবেন। ঠিক আছে, আর একই স্যার, জিনিস আরেকটা দিবেন। বিষয়, স্যার হ্যাঁ বলেন। আরেকটা বিষয়ে জানার আগ্রহ স্যার, ওই আপনি কি স্যার ফ্রিল্যান্সিং করেন স্যার? আমি বর্তমানে ফ্রিল্যান্সিংটা তেমন একটা সিরিয়াসলি নিচ্ছি না, আমি এখন অ্যাফিলিয়েট মার্কেটিংটাতে ফোকাস করতেছি। যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং? হ্যাঁ, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
ভাইয়া কিছু মনে না করলে 1 মিনিটের জন্য একটু বলবেন যে হাউ টু ফাইন্ড ফাইবার ক্লায়েন্ট আউটসাইড অফ ফাইবার, যদি শর্টে বলতেন। এটা আসলে অলরেডি ডিসকাস হয়ে গেছে, এটা 1 মিনিট না, এটা আমি প্রায় ধরেন 50 মিনিটের মতো ডিসকাস করছি। হ্যাঁ, so আপনি হয়তো ছিলেন না দেখে মিস করছেন, হ্যাঁ আপনি হ্যাঁ ভাই, এই ক্লাসের জন্যই। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ভাইয়া একটা প্রশ্ন ছিল, যেহেতু গিগ ওপেন করছি, হুম, তো ওই যে একটা ইয়ে ছিল যে যে 1 মাসের মধ্যে $400 বা হচ্ছে এই যে 10টা না 7টা কাজ ছিল যে হ্যাঁ হ্যাঁ লেভেলে হ্যাঁ, কিন্তু open হয়েছে। এখন 10টা তো কাজ গিগ ওপেন কমপ্লিট করছি। করতে হবে। হ্যাঁ, তো এখন যে যদি কাজ না পাই সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে না ভাইয়া? না না, ওইটা হচ্ছে আপনার লেভেল। হ্যাঁ, মানে হুম, ফাইবারের হুম। তো 3টা লেভেল আছে, আপনার লেভেল 1, লেভেল 2, টপ রেটেড। সো আপনি যদি হ্যাঁ হ্যাঁ ওই 30 দিনের মধ্যে 10টা অর্ডার কমপ্লিট করতে পারেন, আপনার যদি কোনো ধরনের ডেজ উইদাউট ওয়ার্নিং, মানে কোনো ধরনের ওয়ার্নিং যদি না পান, তো সেক্ষেত্রে আপনি এটা মানে লেভেল 1-এ রিচ করতে পারবেন। $400 ইনকাম করলে লেভেল 1-এ রিচ করতে পারবেন। ভাইয়া 30 দিন কাউন্টটা কিভাবে হবে? ফার্স্ট গিগ ওপেন থেকে না অ্যাকাউন্ট ওপেন থেকে? এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ফ্রম অ্যাকাউন্ট ওপেনিং, ঠিক ফ্রম আছে? অ্যাকাউন্ট ওপেনিং থেকে 30 দিন। হ্যাঁ, 30 দিন। আচ্ছা, তো ভাইয়া যদি 30 দিনে না পারি, পরবর্তীতে আবার 30 দিন কাউন্ট হবে কিভাবে? পরে তো এটা কাউন্ট হবে, এটা আপনি মানে উইদিন 30 ডেজ, যে কোনো সময় উইদিন 30 ডেজ আপনি যদি $400 ইনকাম করেন, 10টা অর্ডার কমপ্লিট করেন, কোনো যদি ওয়ার্নিং না থাকে, আপনি এটা হয়ে যাবেন, আপনার লেভেল 1-এ রিচ করে ফেলতে পারবেন। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ঠিক ইউ আছে, ভাইয়া। মানে জিনিসটা এরকম না যে আপনি জানুয়ারিতে ফর এক্সাম্পল অ্যাকাউন্ট ওপেন করলেন, জানুয়ারি 1 থেকে আপনার 31 তারিখ পর্যন্ত একটা সার্কেল, ওইটা শেষ হয়ে গেল, তারপর আবার ফেব্রুয়ারি থেকে শুরু হবে। জিনিসটা এরকম না, এটা আপনার মানে কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, এখন আপনি যদি জানুয়ারি 1-এর দিকে না হইলো, ধরেন আপনি জানুয়ারি 2 থেকে আপনার, ধরেন আপনি ইসের মধ্যেই, ধরেন আপনি আর 30 তারিখের আগে যদি আপনি ধরুন 10টা অর্ডার কমপ্লিট করে ফেলতে পারেন, হ্যাঁ, $400 ইনকাম করতে পারেন, তো তাহলে ওই জানুয়ারি 31 তারিখেই আপনি লেভেল 1-এ রিচ করতে পারবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের অন সাইট অপটিমাইজেশন। হ্যাঁ, অন সাইট অপটিমাইজেশন, এবং এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং অ্যান্ড এসএসএল আইডিয়াস। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলে রাখি, আমি একটা ভুল করে ফেলছি। আমি আপনাদের ব্যাচে আমি আজকে একটা ব্যস্ত থাকার কারণে 8টা 10-এ ক্লাসটা আমার শুরু হয়েছে। আমি ভাবছি আমি আপনাদের গ্রুপে এটা পোস্ট করছি, কিন্তু এখন দেখতেছি আমি আরেকটা গ্রুপে পোস্ট করছি। অ্যান্ড ওই গ্রুপের পোলাপানরা আমার বলতেছে স্যার ক্লাস কখন নেবেন, 8টা 10 তো বাইজে গেছে। বাট আমি আসলে দেখি যে এটা আরেকটা গ্রুপ। হ্যাঁ, সো আমার আসলে এটা মিস্টেক হয়ে গেছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি ভাবছিলাম যে আমি আপনাদেরকে জানাইছি, বাট আসলে আমার মেসেজটা অন্য আরেকটা গ্রুপে চলে গেছে। সো এটা আমাদের ক্লাসটা আসলে আজকে একটু দেরিতে শুরু হয়েছে, কারণ একটা মিটিংয়ে ছিলাম, ওইটার কারণে একটু দেরি হয়ে গেছে। তো ওইটা আমি ভাবছিলাম আপনাদের গ্রুপে পোস্ট করছি, বাট এটা আরেকটা গ্রুপে পোস্ট হয়ে গেছে। ফেসবুকে সার্চ করছিলাম তো আমরা কোনো পোস্ট পাই নাই। হ্যাঁ হ্যাঁ, ভাবছিলাম সেটাই আমি ওইটাই দেখলাম। আমি এখন এইটা দেখেই মানে আমি কিছুক্ষণ হয়ে গেছিলাম, আমি তাহলে পোস্ট করলাম কোন জায়গায়। হ্যাঁ, যে আমি তাহলে পোস্ট করছি আরেকটা গ্রুপে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনি আজকে অনেক খুশি আছেন মনে হচ্ছে, অনেক হাসতেছেন। না আমি খুশি না, মানে আমি আসলে অ্যাপোলজেটিক, আমি আসলে দুঃখিত, এটা একটা ভুল হয়ে গেছে, তো এই কারণে আসলে আমি সরি। ইটস ওকে স্যার। আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখবো এটা এখন মানে সোফার আমরা যেটা দেখলাম সেটা ছিল যে আমাদের কিভাবে আপনি ফাইবার গিগটা প্রমোট করবেন, এবং আপনি মার্কেট প্লেসের বাইরে কিভাবে ফাইবার ক্লায়েন্ট হার্ন করবেন। এখন আমরা যেটা দেখবো অনসাইট অপটিমাইজেশন। এখানে আমাদের অনেক টপিক আছে, ডোমেন হোস্টিং, এসএসএল আইডিয়াস, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন, জেনারেল সেটিং, অনেক অনেক ব্যাপার স্যাপার আছে, বাট সবগুলা মনে হয় না কভার হবে আজকে, দেখা যাক কতটুকু হয়। তো এখানে যেটা হচ্ছে প্রথমে অনসাইট অপটিমাইজেশন। সো হোয়াট ইজ অনসাইট অপটিমাইজেশন, এই ব্যাপারটা চলে আসে যে আমরা অনসাইট অপটিমাইজেশন বলতে আসলে আমরা কি বুঝাই। সো অনসাইট অপটিমাইজেশনের ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট বিল্ড করবেন, ঠিক আছে, ধরেন আপনি অ্যাফিলিয়েট পারপোজ বা ব্লগিং পারপোজ আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, তো তাহলে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন এটা তো আপনাকে মানে ফ্রম স্ক্র্যাচ একেবারে প্রথম থেকে শুরু করতে হবে। আপনি যখন একটা ওয়েবসাইট স্টার্ট করতেছেন আপনাকে কিন্তু একেবারে মানে বিগিনিং থেকে এটা শুরু করতে হচ্ছে।
হ্যাঁ, সো এর জন্য আমাদেরকে যেটা করতে হয়, ওয়েবসাইটটাকে ফাউন্ডেশন লেভেলে আমাদের কিছু এসইও সেটিং দিয়ে রাখতে হয় একেবারে রুট লেভেলে। ঠিক আছে, একেবারে রুট লেভেলে, ওয়েবসাইটটার রুট লেভেলে আমাদেরকে কিছু এসইও সেটিং দিতে হয়। এসইও সেটিং তো আমাদের পুরো ওয়েবসাইট জুড়েই করতে হয়, বিভিন্ন কন্টেন্টেও দিতে হয়, বাট একেবারে রুট লেভেলে আমরা যখন একটা ওয়েবসাইটকে সেট করব সেখানেও কিন্তু আমাদের এসইও সেটিং কিছু বসাইতে হয়, এবং এটাকে বলা হচ্ছে মূলত আপনাদের অনসাইট অপটিমাইজেশন। সো অনসাইট অপটিমাইজেশনটা হচ্ছে সহজ ভাষায় আপনার বেসিক এসইও সেটিং, আপনার ওয়েবসাইটের বেসিক মানে রুট লেভেলের এসইও সেটিং করাটাকেই বলা হচ্ছে অনসাইট অপটিমাইজেশন। ক্লিয়ার? অনসাইট অপটিমাইজেশন জিনিসটা কি বোঝা গেছে? একটা ওয়েবসাইটের রুট লেভেলে আপনি যে এসইওটা সেট করতেছেন এটাকে আপনার বলা হচ্ছে অনসাইট অপটিমাইজেশন। এবং এখানে আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে বেশ কিছু ব্যাপার আছে, এটা দেখতে পারবেন সময় মতো, এটা আপনারা দেখতে পারবেন, ইভেনচুয়ালি আপনাদের সামনে এটা আসবে। এখন এটার গুরুত্বটা যদি বলি, কেন আমরা এটা করি, এটা মানে কেন অ্যান্সার যদি দিতে হয়, এটা রুট লেভেলের কাজ। হ্যাঁ, সো রুট লেভেলের কাজ মানে কিন্তু খুব ফাউন্ডেশন লেভেলের কাজ, এবং এই ফাউন্ডেশন লেভেলের কাজগুলো খুবই সেনসিটিভ হয়। আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন, আপনার যদি ফাউন্ডেশন লেভেলে তার এসইও সেটিংটা প্রপার যদি করা না থাকে, ইন ফিউচার আপনি যতই কন্টেন্টটাকে অন পেজ অপটিমাইজেশন করেন বা ব্যাকলিঙ্ক করেন না কেন, তার যদি রুট লেভেলে এরর থাকে তো এটা কিন্তু একটা সময় অবশ্যই একটা প্রবলেম ক্রিয়েট করবে। আফটার সাম টাইম, একটা নির্দিষ্ট সময় পর এটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে। সো এই কারণে আমাদের রুট লেভেল থেকেই ওই ওয়েবসাইটটাকে কিন্তু এসইও বিল্ড আপ করে দিতে হয়, যাতে করে আমার বেসিক লেভেল থেকে জিনিসটা যেন ক্লিয়ার থাকে, বেসিক থেকে যেন জিনিসটা স্ট্রং থাকে। তো সেই পার্সপেক্টিভ থেকে আমাদের অনসাইট অপটিমাইজেশনের গুরুত্ব অনেক, এটা অনেক হিউজ ইম্পর্টেন্স এটা ক্যারি করে। এবং এখানে আমাদের অনসাইট অপটিমাইজেশনের কাজ যদি করতে হয়, সো বিভিন্ন এখানে ডাইমেনশন আছে। তো এখানে প্রথমে যদি আমরা দেখি যে ডোমেইন জিনিসটা কি, ডোমেইন জিনিসটা কি বলেন তো, আপনারা আমাকে বলেন তো, হোয়াট ইজ ডোমেইন? ডোমেইন স্যার একটা ইউআরএল, একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটের ওয়েবসাইটের নাম স্যার। হ্যাঁ, ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, এক্স্যাক্টলি। আপনার বা এটাকে আপনি একটা কোড বলতে পারেন, একটা আইপি টাইপের, ঠিক আছে, 4 ইসের একটা কোড থাকে। আর ডোমেইন বলতে আমরা সাধারণত ওয়েবসাইটের নামটাকে বুঝে থাকি। যেমন ধরেন আমার এখানে ধরেন prothomalo.com, হ্যাঁ, সো সেক্ষেত্রে এটা হচ্ছে প্রথম আলো, তার ডোমেইন হচ্ছে প্রথম আলো। বা আমার যদি এটা আপনার হয় আমার fiverr.com, ঠিক আছে, সো ফাইবারটা হচ্ছে কি তার ডোমেইন, মানে এটা আপনার নাম, আপনার ওয়েবসাইটের যে নাম এটাকে বলা হচ্ছে আপনার ডোমেইন। এবং এখানে আপনার হোস্টিংটা কি, হোস্টিং জিনিসটা কি? হোস্টিং তো বলছিলাম তো আপনি, হোস্টিং, হ্যাঁ স্যার, হোস্টিং জিনিসটা যারা ডোমেইন প্রোভাইড করে স্যার, তারা হোস্টিং ডোমেইন প্রোভাইড করে। হোস্টিং, ভাইয়া হোস্টিং হচ্ছে আমাদের জায়গাটাকে space, বোঝায়। ভাইয়া, হোস্টিং জিনিসটা হ্যাঁ, স্পেস। হোস্টিং জিনিসটা হচ্ছে আপনাদের স্পেস, আপনাদের যে ওয়েবসাইটটা আছে এইখানে যে কন্টেন্টগুলো থাকতেছে। ফর এক্সাম্পল ধরেন আমি যদি ফাইবারে যাই, সো ফাইবার একটা হিউজ ওয়েবসাইট, এটা অনেক অনেক বড় একটা ওয়েবসাইট, তার বিশাল বড় হোস্টিং আছে। কেন? কারণ এখানে আনলিমিটেড নেই। লক্ষ সেলারের এখানে ডাটা আছে, তাদের গিগ আছে, তাদের প্রোফাইলের ইনফরমেশন আছে, তাদের পেমেন্টের ট্রানজ্যাকশন হয়। সো এটা একটা হিউজ একটা হোস্টিং। হ্যাঁ, সো হোস্টিংটা হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটের যে মানে ইনফরমেশনগুলা আপনি যে স্টোর করতেছেন, তো যে জায়গায় আপনি স্টোর করতেছেন আপনার ওয়েবসাইটের ইনফরমেশনগুলা, সেটাকে কিন্তু আপনার হোস্টিং বলা হয়। সো আলটিমেটলি হোস্টিং জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইটের স্টোরেজ, আমার ইনফরমেশনগুলো কোথায় রাখতেছি, এটাই হচ্ছে আমার হোস্টিং। কি বোঝা গেছে? জি স্যার। এসএসএল এটা কি? এসএসএল, হোয়াট ইজ এসএসএল জিনিসটা কি আমার? এটা স্যার সিকিউরিটি সকেট লেয়ার। হ্যাঁ, সিকিউর সকেট লেয়ার, এক্স্যাক্টলি। এটা হচ্ছে একটা সার্টিফিকেট। এসএসএল হচ্ছে মূলত আপনার একটা সার্টিফিকেট, যেটা আপনার ওয়েবসাইটে যদি অ্যাড করা থাকে। যেমন এই যে দেখেন, আমি যদি ফাইবারে যাই, আনসিকিউর স্যার আমরা দেখছিলাম না। হ্যাঁ, যেমন এই যে দেখেন, এই যে আমার এখানে কি একটা লক সাইন আছে না, এই যে দেখেন। সো এটা যদি আমি ক্লিক করি, সে যে দেখেন কানেকশন ইজ সিকিউর, তাই না? এবং আমি যদি এখানে ডাবল ক্লিক করি, সো এই যে দেখেন আমার HTTPS, তার মানে আমার এটা সিকিউর। হ্যাঁ, সো আপনার যদি ওয়েবসাইটে এই SSL সার্টিফিকেটটা থাকে, আপনার ডোমেইন নেমের সাথে যদি এটা থাকে, তাহলে কিন্তু আপনার এটা HTTPS ভার্সনে কনভার্ট হয়ে যায়।
এবং আলটিমেটলি আপনার তখন কি হয়, এই ডাটাগুলো কিন্তু এনক্রিপ্টেড হয়। সো তখন এটা কিন্তু সেফ গার্ডিং প্রোভাইড করা হয়, মানে জিনিসটা কিন্তু সিকিউরড হয়। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের, যদি ধরেন আমি যদি একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে চাই ফর ব্লগিং পারপোজ বা অ্যাফিলিয়েট পারপোজ, বা ধরেন আমি একটা এজেন্সি ক্রিয়েট করব, তো সেই ক্ষেত্রে আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করা দরকার। তো এগুলো আমার একটা সলিড নলেজ দরকার, যে আপনার ডোমেইন কী ধরনের হইতে পারে, হোস্টিং কী ধরনের হইতে পারে, এসএসএল কী ধরনের হইতে পারে, বা জিনিসটা কি। এখন ডোমেইন কী ধরনের হইতে পারে, আর ডোমেইন মূলত আপনার 3 ধরনের হয়, ঠিক আছে? আপনার ডোমেইন 3 ধরনের হয়, যার মধ্যে একটা হচ্ছে আপনার এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন, বা সংক্ষেপে এটাকে বলা হয় আপনার ইএমডি। তারপর একটা হচ্ছে আপনার এক্স্যাক্ট ম্যাচ ডোমেইনের পর আপনার একটা হচ্ছে আপনার ব্রড ডোমেইন, ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে আপনার সেমি ব্রড। সো 3 ধরনের হয়, হ্যাঁ। সো একটা হচ্ছে আমার এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন, তারপর একটা হচ্ছে আমার ব্রড ডোমেইন, এবং আরেকটা হচ্ছে আমার সেমি ব্রড ডোমেইন। সো এক্স্যাক্ট ম্যাচ ডোমেইনটা কি? এক্স্যাক্ট ম্যাচ ডোমেইনটা হচ্ছে সহজ ভাষায়, আপনি যদি কোনো মাইক্রো নিশের উপর বেস করে আপনার ডোমেইনের নামটা দেন, ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য মাইক্রো নিশ। যেমন ধরেন আমরা যদি কি বলা যায়, আমরা বেবি পাউডার, ঠিক আছে? সো বেবি পাউডার এটা কি? এটা কিন্তু একটা মাইক্রো নিশ। তো আমি ধরেন আমার ওয়েবসাইটের ডোমেইনের নামটা দিলাম babypowder.com, হ্যাঁ। সো এই ধরনের যদি আপনার নামটা হয়, তো তখন আমাদের এটা হয়ে যাচ্ছে আপনার এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন, মানে আপনার মাইক্রো নিশটাকে ধরে আপনি যদি নাম দেন, তখন এটা হয়ে যায় আপনার এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন, হ্যাঁ। সো মাইক্রো নিশ, যেমন ধরেন আমি যদি অ্যামাজনে আসি, amazon.com, সরি এখানে না, আমি অ্যামাজন বেস্ট সেলার একটু চলে যাই। অ্যামাজন বেস্ট সেলার এখানে আসলাম, এখান থেকে ধরেন আমি যদি এখানে যাই, এখান থেকে ধরেন এই যে দেখেন বেবি, ঠিক আছে? বেবি থেকে আমি এখানে আপনার বেবি নার্সারি থেকে আপনার ধরেন ফার্নিচার, ঠিক আছে? ফার্নিচার দিলে যে দেখেন বেড রেলস, হ্যাঁ, চেঞ্জিং অ্যান্ড ড্রেসিং, ফার্নিচার কালেকশন, গ্লাইডার্স, অটোমন্স অ্যান্ড র্যাঙ্কিং চেয়ার্স, ইনফ্যান্ট অ্যান্ড টডলার বেডস, প্লেয়ার্স। সো এগুলো কিন্তু আমার একটা মাইক্রো নিশ, ঠিক আছে? এবং আমার যদি এগুলোর উপর বেস করে ওয়েবসাইটের আমি যদি নামটা দিই, যেমন ধরেন beddressandrailguards.com, বা changinganddrassing.com, furniturecollections.com, বা gliders, ottomans and rocking chairs.com, মানে আপনি মাইক্রোনিশটাকে ধরে যখন আপনি নামটা দিলেন, তখন এটাকে বলা হচ্ছে আপনার এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন, ঠিক আছে? মানে মাইক্রোনিশটাকে ধরে যখন আপনি আপনার ডোমেইনের নামটা দেন, তখন এটা হয়ে যায় এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন। এবং এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন এরপর আরেকটা হচ্ছে আমাদের ব্রড ডোমেইন, বাট ব্রড ডোমেইনটা আমি একটু পরে আসি। আমি যদি সেমি ব্রড ডোমেইনে আসি, সো সেমি ব্রড ডোমেইনটা হচ্ছে আপনার এক্স্যাক্ট ম্যাচ ডোমেইনের উপরে যে ব্রড আপনার যে নিশটা আছে, এই ব্রড নিশকে নিয়ে আপনি যদি নামটা ঠিক করেন, যেমন ধরেন আমি যদি এখানে baby.com, ঠিক আছে, আমার ওয়েবসাইটের ডোমেইনটার নাম দিলাম baby.com, মানে ওয়েবসাইটের টোটাল ইউআরএল, বা automotive.com, বা audiblebooksandoriginals.com, artscraftsandsuing.com, appsandgames.com, appliances.com, হ্যাঁ। সো এভাবে আপনি যদি আমার জিনিসটা যদি আমার ব্রড নিশের উপর যদি আমি আমার ডোমেইন নামটা দেই, হ্যাঁ, তো তখন এটা হয়ে যায় সেমি ব্রড ডোমেইন, ঠিক আছে? baby.com, বা আপনার যদি অ্যামাজন renewed.com, হ্যাঁ, মানে এভাবে আমি যদি আমার যে ব্রড নিশ সেটাকে ধরে আমি যদি নাম দিই, সো এটাকে বলা হচ্ছে আপনার সেমি ব্রড ডোমেইন। আর ব্রড ডোমেইনটা কি? ব্রড ডোমেইনটা হচ্ছে মূলত আপনার যেটা মানে কোনো পার্টিকুলার নিশ না, আপনি ব্রড কনসেপ্ট থেকে যদি নাম দেন। ফর এক্সাম্পল ধরেন আমরা গুড হাউসকিপিং ওয়েবসাইটটার নাম শুনছি না?
বা ধরেন আমরা যদি টমস হার্ডওয়্যার, এই ওয়েবসাইটের তো নাম শুনছি নাকি, জি ভাই, আপনার মাধ্যমে। বা টমস গাইড, ঠিক আছে। সো এই ধরনের বিভিন্ন আর্টিংস, ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে যারা অনেক বড় 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 এক একটা ওয়েবসাইট অনেক বড় ধরনের কন্টেন্ট তারা প্রোভাইড করে। সো এটা কি আপনার সুবিধা হচ্ছে এই ধরনের নাম যদি আপনি দেন তাহলে আপনার পার্টিকুলার কোনো টপিক রিলেটেড ফোকাস হওয়ার দরকার নাই। হ্যাঁ, কারণ এটা কি, এটা হচ্ছে একটা ব্রড ডোমেইন, মানে কোনো পার্টিকুলার এখানে নিশ বেজ না, আপনি যে কোনো জিনিস এখানে ইনক্লুড করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এক্সাক্ট মেস ডোমেনের কথা চিন্তা করি বা সেমি ব্রড ডোমেনের কথা চিন্তা করি, সো ধরেন আমার ওয়েবসাইটের হচ্ছে babypowder.com। সো এখন আমি এখানে babypowder.com যদি আমার ওয়েবসাইট হয় তো তাহলে আমি এখানে অন্য আইটেম যে অ্যাড করতে পারবো না জিনিসটা এরকম না, আমি এখানে কিচেন আইটেম নিয়েও কাজ করতে পারি, আমার এখানে মোবাইল অ্যাক্সেসরিজ নিয়েও কাজ করতে পারি, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে এখানে কিন্তু তখন একটা কনফিউশন কাজ করবে, কারণ আমার ওয়েবসাইটে ট্রাফিক যখন আসবে তখন তারা দেখবে আমার ইউআরএল এ লেখা আছে babypowder.com, হ্যাঁ, বাট এখানে দেখা যাচ্ছে আমার এখানে মোবাইল অ্যাক্সেসরিজ আছে, ল্যাপটপ অ্যাক্সেসরিজ আছে। সো ডেফিনেটলি তারা কি তখন কিন্তু একটা কনফিউশনের মধ্যে পড়তে পারে, বা আমার অথরিটি সম্পর্কে ওদের মধ্যে কিন্তু একটা ডাউট কাজ করতে পারে যে আসলে সে কি এই বিষয়ে কিছু জানে কিনা, ঠিক আছে, কারণ আমার ওয়েবসাইটের ইউআরএল কিন্তু এক ধরনের। সো এখানে আপনার এই ধরনের প্রবলেমটা হয়, এক্সাক্ট মেস ডোমেন, সেমি ব্রড ডোমেন, এই ধরনের প্রবলেমটা হয় আপনি যদি ডিফারেন্ট অন্য কোন একটা ক্যাটাগরি নিয়ে মানে নিশ বেস যদি আপনার ডোমেন নেমটা হয়, এবং সেক্ষেত্রে আপনি যদি অন্য ক্যাটাগরি নিয়ে কাজ করেন তো আপনার ট্রাফিকদের মধ্যে একটা কনফিউশন কাজ করতে পারে। কিন্তু আমরা যদি ব্রড ডোমেনটা দেখি, সো ব্রড ডোমেনে জিনিসটা হচ্ছে যে আপনি কিন্তু মানে অন্য ধরনের একটা নাম দিচ্ছেন, ঠিক আছে। ধরেন আপনি নাম দিলেন যে mychoice.com বা myreview.com, ঠিক আছে। সো এখন আপনি এই ওয়েবসাইটে যে কোনো জিনিস নিয়ে কাজ করতে পারেন, আপনার যে কোনো আইটেম নিয়ে কাজ করতে পারেন, যে কোনো নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন, কারণ আপনার নামটা কিন্তু ওই ধরনের হয়েছে, ঠিক আছে, mychoice.com। সো এখানে পার্টিকুলার কোনো নিশ বেজ না, এখানে আমি যে কোনো জিনিস নিয়েই আমি আমার নাম দিতে পারি। হ্যাঁ, সো এভাবে আপনি সবগুলোরই সুবিধা অসুবিধা আছে, বাট আমি রিকমেন্ড করবো আপনারা ব্রড ডোমেইন যেটা আছে সেটা নিয়ে আপনারা কাজ করেন, সেই ক্ষেত্রে আপনারা অনেক নিশ নিয়ে কাজ করতে পারবেন, অনেক আইটেম নিয়ে আপনারা কাজ করতে পারবেন। সো ডোমেইন কয় প্রকার, কোনটা আমাদের জন্য ভালো, এটা কি ক্লিয়ার? এটা তো স্যার পুরোপুরি নিশের সাথে একটা মিল আছে স্যার। হ্যাঁ, আমরা এক্সাক্ট যেমন মেস কিভাবে ডোমেনটা নিশ আপনার পাইছি। নিশের সাথে মিল আছে, সেমি ব্রড ডোমেনটা নিশের সাথে মিল আছে, আর ব্রড ডোমেনটা কিন্তু নিশের সাথে মিল নাই, এটা আপনি জেনারেল নাম দিবেন। জি স্যার। তো এখন আমার যদি ডোমেইন, আমার যদি নাম রিলেটেড কোনো কনফিউশন থাকে, আচ্ছা ডোমেইনের নামের আরেকটা জিনিস আপনার বলে দেই, সেটা হচ্ছে আপনাদের ডোমেইন নামের আপনারা যখন দিবেন তখন এটা ম্যাক্সিমাম চেষ্টা করবেন উইদিন 2 ওয়ার্ডসের মধ্যে যেন হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম 2 ওয়ার্ডস, মানে ডোমেইন নামটা যে আপনারা দিবেন এটা যেন সর্বোচ্চ 2 ওয়ার্ডের মধ্যে হয়, বেশি যেন না হয়, ঠিক আছে, বেশি যেন না হয়, এটা মেনটেন করার একটু চেষ্টা করেন। কেন? কারণ বেশি বড় যদি আপনার ওয়েবসাইটের নাম হয় তো তাহলে মানুষজনের এটা মনে রাখতে কিন্তু অসুবিধা হয়, ঠিক আছে। আপনার ওয়েবসাইটের নামটা যদি অনেক বড় হয় তো তাহলে এটা কিন্তু ট্রাফিকদের মনে রাখতে অসুবিধা হবে। সো চেষ্টা করবেন আপনার ওয়েবসাইটের নামটা যেন 2 ওয়ার্ড বা তার কম হয়, 1 থেকে 2 ওয়ার্ডের মধ্যে যেন থাকে। জি স্যার, যত ছোট হবে তত সার্চ ভ্যালু বাড়বে। হ্যাঁ, আর এখন যেটা দেখাইতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ধরেন আপনার কনফিউশন আছে আমি কোন নাম দিব, আমি ঠিক শিওর না, আমার নাম রিলেটেড চয়েসে একটা প্রবলেম হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইটে যাইতে পারেন, এই যে businessnamegenerator.com, এখানে যদি আপনারা আসেন সো এখানে আপনারা বিভিন্ন আইডিয়া পাবেন। হ্যাঁ, যেমন আমি যদি এখানে দেই মাই চয়েস গেট স্টার্টেড, সো এখান থেকে আমি যদি যাই আচ্ছা আমি কি অন্য কোনো ক্লিকে ক্লিক করছি কিনা আমি ঠিক শিওর না, মাই চয়েস এটা দিলাম, এখন আমরা গেট স্টার্টেড আসি,
আচ্ছা, ইন্টারফেসটা ওদের চেঞ্জ হয়ে গেছে একটু। স্যার এখানে নেমের বিষয়টা তো আমি যখন ডিসিশন নেবো আমি কিসের উপর বিজনেস করবো আর কোন ধরনের প্রোডাক্ট গুলো থাকবে, তখন তো স্যার নাম চলে আসবে আমাদের মাথায়। হ্যাঁ, নাম চলে আসে, বাট এখানেও আপনার ভালো নাম আসছে। আচ্ছা, আমি দিলাম মাই চয়েস, কিন্তু ওরা আমার এটা কি দিতেছে? ক্লাসি ক্লোজেট, ট্রেন্ড সেটিং থ্রেডস, চিক চার্ম, এই ধরনের নাম তো আমি দেই নাই। আচ্ছা দাঁড়ান, কিচেন রিলেটেড দিয়ে দেখি তো। কিচেন, ভাইয়া লিন ডোমিন সার্চ নামে একটা ইয়ে আছে, ওটাতে দেখতে পারেন। না এটা তো একটু চেঞ্জ হয়ে গেছে, এটা আগের মতো নাই। এই যে আসছে, এখন আসছে। ওয়ান ওয়ার্ড দিয়ে দিদি, তো সেক্ষেত্রে কিচেন রিলেটেড দেখেন, গোরমেট আসছে, কুলিনারি, সেভার, শেফস ডেন, এপিকিউরিয়ান, সেভারি, কিচেন, কিচেন আলিয়া, প্যান্ট্রি, স্পাইসারি। হ্যাঁ, মানে এই ধরনের নাম আপনারা এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, এখান থেকে কিছু আইডিয়া পাবেন। তো সেক্ষেত্রে এআই স্টাইল থেকে ওয়ান ওয়ার্ড বা টু ওয়ার্ড দিলে কিরকম আসে দেখি। স্টাইলিশ স্ক্যাভার্স, স্যাটোরিয়াল শুজ, তো শুজ, সোয়াঙ্কি শেডস, ড্যাপার ড্রেসিং। না, এটা আমার কাছে সুবিধা লাগতেছে না, এটা আগে ভালো ভালো নাম দিত, এখন কি দিতেছে এটা। এখন আবার ঠিক আছে, টু ওয়ার্ডস দিলাম, তাহলে কিচেন এলিগেন্ট, কিচেন গুরমে, কিচেন সিমার্ট, কিচেন কুলিনারি। ঠিক আছে, এটা কি দিচ্ছে? এটা হচ্ছে কিওয়ার্ডস বিফোর। আচ্ছা, কিওয়ার্ডস বিফোর দিলে এরকম আসতেছে, ওদের আউটলাইনটা চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম ছিল না। সো আমি যদি ধরেন এখান থেকে কিচেন রিলেটেড আমি একটা ওয়েবসাইট দিব, তো সেক্ষেত্রে এখান থেকে ধরেন আমি কোনটা নিব, কোনটা আছে অ্যাভেলেবল, কিচেন ফ্লেভারফুল, এটা নেওয়া যেতে পারে। হ্যাঁ, সো আমি ধরেন একটা ওয়েবসাইটের নাম নিব কিচেন ফ্লেভারফুল। ঠিক আছে, এখান থেকে আপনারা মূলত, আমি এখানে কেন আসলাম, কারণ এখানে আপনারা বিভিন্ন নাম সম্পর্কে যদি কনফিউশনে থাকেন, আপনার ওয়েবসাইটের নাম কি হইতে পারে, তো তাহলে আপনারা এখানে আসলে একটা আইডিয়া পাবেন যে কোন ধরনের নাম আপনি আপনার ওয়েবসাইটে দিতে পারেন। ঠিক আছে, আপনার এটা কি ধরনের হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি বিজনেস নেম জেনারেটর এখানে এসে আপনি এটা সার্চ করলে, ঠিক আছে, এখানে আপনার এআই স্টাইল, এখানে আপনি কিওয়ার্ডস বিফোর এটা দিতে পারেন। এটা দিলে রেজাল্টগুলো একটু হয়, রেজাল্টগুলো একটু ফিল্টারিং হয়। তা আমি ধরেন এখানে কিচেন ফ্লেভারফুল এই নামটা আমি নিব আমার ওয়েবসাইটের জন্য। তো সেই ক্ষেত্রে আমি আমার ডোমেইন হোস্টিং যদি পারচেস করতে হয়, আমি চলে যাব বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন একটা হচ্ছে আপনার namecheap.com। আপনারা যদি হোস্টিং পারচেস করতে চান, ডোমেইন পারচেস করতে চান, তো সেক্ষেত্রে আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, একটা হচ্ছে নেমচিপ আছে। তারপর আপনারা হোস্টিঙ্গারে চলে আসতে পারেন, হোস্টিঙ্গার এটাও ভালো আছে, হোস্টিঙ্গারও খুব ভালো আছে, হোস্টিংয়ের স্পিড খুব ভালো। অথবা আপনারা চাইলে ব্লু হোস্ট এখানেও চলে আসতে পারেন। ব্লু হোস্ট একটা ভালো হোস্টিং প্রোভাইডার, এখানেও আপনার এদের সার্ভিসটাও বেশ ভালো আছে, bluehost.com। আর যদি খুব প্রিমিয়াম লেভেলের সার্ভিস চান, তো সেক্ষেত্রে আপনারা wpc.net এটাও নিতে পারেন। wpc.net, না, এটা ভুল ওয়েবসাইটে চলে আসছি।
স্যার এই হোস্টিং গুলো কি ন্যাশনাল হয় নাকি ইন্টারন্যাশনাল হয়ে থাকে স্যার? ইন্টারন্যাশনাল এগুলো। ঠিক আছে, সো এগুলা হচ্ছে আপনাদের কয়েকটা ওয়েবসাইট, হ্যাঁ, এখান থেকে আপনারা হোস্টিং পারচেস করতে পারেন। নেমচিপ, হোস্টিঙ্গার, ব্লু হোস্ট। ঠিক আছে, নেমচিপ, হোস্টিঙ্গার, ব্লু হোস্ট। এবং এখানে অনেকে দেখা যাচ্ছে যে কম দামের জন্য আমাদের ন্যাশনাল কিছু হোস্টিং প্রোভাইডার আছে, মানে লোকাল, ওখান থেকে পারচেস করে। বাট আমি যেটা বলবো যে আপনি লোকাল যে সমস্ত হোস্টিং প্রোভাইডার আছে এদের থেকে পারচেস না করাটাই ভালো। কারণ ওদের সার্ভিসের একটা লিমিটেশন থাকে, ওদের আফটার সেল সার্ভিস তেমন একটা সুবিধার হয় না। অনেক সময় নেম ট্রান্সফার করে ফেলে, ওনারশিপ ট্রান্সফার করে ফেলে, হোস্টিংয়ের দেখা যাচ্ছে লিমিট বাড়ায় দিচ্ছে, কমায় দিচ্ছে। মানে ওদের একটাই সুবিধা, দামে সস্তা। ঠিক আছে, আপনি খুবই কম দামে ওদের কাছ থেকে পারচেস করতে পারবেন, কিন্তু আফটার সেল সার্ভিস খুবই হরিবল। আপনার দেখা যাবে যে হঠাৎ করে দেখবেন যে আপনার ওনারশিপ ট্রান্সফার করে দিয়েছে, নেম ট্রান্সফার করে দিয়েছে, মানে ম্যাসাকার একটা অবস্থা হয়। সো আমি যেটা সাজেস্ট করব, লোকাল যে সমস্ত হোস্টিং কোম্পানিগুলো আছে ওগুলা ইউজ না করাটাই ভালো। আপনারা ইন্টারন্যাশনাল আপনার বিভিন্ন আছে, যেমন GoDaddy আছে, এছাড়াও আরও অনেক আছে। আমি যে তিনটা দেখাইছি এই তিনটা খুবই ভালো। ঠিক আছে, নেমচিপ তো মানে খুবই ভালো, এদের মানে দামে খুবই সস্তা, নামই হইলো নেমচিপ, সো বুঝতেই পারতেছেন দামে এরা খুবই সস্তা। এবং খুব কম দামে আপনি খুব ভালো ডোমেইনও পাবেন এবং হোস্টিংটা মোটামুটি ভালো। বাট আপনার যদি হোস্টিং স্পিডের দিকে ভালো নজর থাকে তাহলে আমি বলবো হোস্টিঙ্গারে চলে আসতে পারেন। হোস্টিঙ্গারের স্পিড কিন্তু খুবই ভালো, খুবই হাই। বাট এদের প্রাইসটা আবার একটু বেশি, মানে নেমচিপের থেকে এদের প্রাইসটা একটু বেশি হয়। ঠিক আছে, ব্লু হোস্টও ভালো আছে, ব্লু হোস্টের সার্ভিস অনেক ভালো। স্যার এখানে ডোমেইন হোস্টিংটা নেওয়ার পরে এটা তো ওয়েবসাইটটা তো ডিজাইন করে নিতে হবে আবার ডিজাইনারের কাছে, তাই না? না, আপনি নিজে পারবেন, দেখাই দেবো আমি, ওয়েট করেন। স্যার আমি বিজনেস, হ্যাঁ বলেন। স্যার বলছি মানে বিজনেসের ক্ষেত্রে যে আমি যদি কারো করে দেই সেক্ষেত্রে তো আমাকে ভালো একটা ডিজাইনার দিয়ে ডিজাইন করে দিতে হবে। ও হ্যাঁ, বিজনেসের জন্য আপনি যদি চান যে খুব ইফেক্ট রাখতে বা আপনার গর্জিয়াস, ঠিক আছে, ইফেক্ট রাখতে বা খুব একটা করতে চান, তো তখন আপনি একজন ডেভেলপারকে দিয়ে করে নিতে পারেন, সমস্যা নাই। এটা স্যার যখন আমার নেওয়া হবে মানে ওনারা শুধু একটা মানে ডোমেইনের মানে ইউজার কথা ফার্স্ট পেজটা শুধু আমাকে দিবে স্যার নাকি? মানে মানে হোস্টিং প্রোভাইডার আপনাকে কি দিবে জব কেনার পর? এটা দেখাচ্ছে। সো আপনারা যখন নেমচিপ বা হোস্টিঙ্গার বা ব্লু হোস্ট যেটাই আপনারা পারচেস করেন না কেন, এখানে যদি আপনারা পারচেস করতে চান প্রথমে আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সাইন আপ করতে হবে। ঠিক আছে, এটা নেমচিপ, হোস্টিঙ্গার, ব্লু হোস্ট তিনোটার যে কোনো একটা বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি তাদের ডোমেনটা পারচেস করতে চান, তাদের থেকে হোস্টিংটা পারচেস করতে চান, আপনাকে প্রথমে কিন্তু রেজিস্টার করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি সাইন আপ, হ্যাঁ, প্রথমে সাইন আপ অপশনে চলে যাবেন। সাইন আপ অপশনে গিয়ে আপনি আপনার ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এগুলো দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, এখানে দেখেন আপনার সাইন মি আপ ফর নেমচিপ নিউজ লেটার অ্যান্ড মার্কেটিং ক্যাম্পেইন, বাট দরকার নেই, এটা আপনি মার্কেটিং ক্যাম্পেইনে যে আপনার করতে হবে, নট নেসেসারি, এটা আপনি উঠাই দিতে পারেন। এটা উঠাই দিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ এই বাটনটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে আপনার এটা অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যখন সাইন ইন করবেন তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে তারপর আপনি এখানে আসবেন। ঠিক আছে, তার হোম পেজে আসবেন সাইন ইন করা অবস্থায় এবং এখানে আপনি আপনার যে ডোমেইনটা কিনতে যাচ্ছেন, যেমন আপনার কিচেন ফ্লেভারফুল, ঠিক আছে, kitchenflavorful.com, আমার কি কোনো বানান ভুল হলো নাকি? ঠিক আছে, kitchenflavorful.com এটা নিলাম। এখন আমাকে দেখতে হবে যে এটা অ্যাভেলেবল আছে কিনা, kitchenflavorful.com, ঠিক আছে, এই যে ডোমেনটা, এই ডোমেনটা অ্যাভেলেবল আছে কিনা এটা আমাকে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি এখন একটু সার্চ করি, ঠিক আছে, এই যে দেখেন এটা অ্যাভেলেবল আছে kitchenflavorful.com। কিভাবে বুঝলাম? এই যে দেখেন এখানে একটা গ্রিন টিক আছে, হ্যাঁ, সো যেহেতু গ্রিন টিক আছে তার মানে এটা অ্যাভেলেবল। কিন্তু অনেক সময় দেখবেন যে এটা গ্রিন টিক নাই, এটা রেড হয়ে গেছে বা ক্রস হয়ে গেছে,
অ্যাজ ওয়েল অ্যাজ দেখবেন যে প্রাইসটাও অনেক বেশি, হিউজ, আপনার অনেক বেশি প্রাইস। তো যদি ওই ধরনের হয় তাহলে বুঝবেন যে আপনার এটা কিন্তু মানে অকুপাইড, এইটা অলরেডি আরেকজন কিনে ফেলছে। তখন সেক্ষেত্রে কিনতে পারবেন না তা না, বাট অনেক হিউজ প্রাইস দিতে হবে, হয়তো কয়েক হাজার ডলার বা কয়েক লক্ষ ডলারও হইতে পারে। সো আমাদের ওইখানে দেওয়ার দরকার নাই, যেটা অলরেডি অকুপাইড সেটা পারচেস করার আমাদের দরকার নেই। আমাদের যেটা অলরেডি ফ্রি আছে আমরা সেটা নিব, এবং এই ক্ষেত্রে আমরা অ্যাড টু কার্ট একটা বাটন আছে, এটা আমরা সিলেক্ট করব। এবং এখানে দেখেন আমাদের কি কি অপশন আসছে, এসএসএল, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ওয়েব হোস্টিং, এটসেট্রা এটসেট্রা। বাট আমাদের সব কিছু দরকার নেই, আমরা যেটা নিব সেটা হচ্ছে ওয়েব হোস্টিং। ঠিক আছে, আমরা ওয়েব হোস্টিংটা নিব। আর এখানে আপনার আর কিছু দরকার নাই। ঠিক আছে, এসএসএলটা আপনারা ফ্রি পাবেন, প্রথম বছর আপনারা এটা ফ্রি পাবেন। ফার্স্ট ইয়ারে আপনার এটা কেনার কোনো দরকার নেই, আপনার এসএসএল সার্টিফিকেট আপনি প্রথম বছর ফ্রি পাবেন, সেকেন্ড বছর থেকে আপনাকে এটা কিন্তু পে করতে হবে। হ্যাঁ, আর বিজনেস ইমেলটা আপনার এমনিতেই চলে আসবে, এটা আমাদের এমনিতেই আমাদের ওয়েব হোস্টিং এর সাথে এটা ইনক্লুডেড থাকবে। সো আমরা ডোমেইন নেমটা নিলাম এবং আমরা ওয়েব হোস্টিংটা নিলাম, এই দুইটা অপশন আমরা চুজ করলাম। চুজ করে আমাদের টোটাল প্রাইস কত আসতেছে দেখেন তো। $24 $24.92। $90। ঠিক আছে, $24.92। তো যদি $24.92 হয় তো সেক্ষেত্রে এখন আপনার ডলার রেট কত? হ্যাঁ, 115 করে স্যার। 115। আচ্ছা, 115 যদি আমি ধরি তো তাহলে আপনার কত বাংলাদেশি টাকায় দাঁড়াচ্ছে? প্রায় 2870 টাকা। ঠিক আছে, 2870 টাকা ফর, দেখেন তো কত দিনের জন্য। ভাইয়া 108 টাকা চলতেছে। আচ্ছা আমি 115ই ধরলাম, বাট এটা কত দিনের জন্য? এক বছরের জন্য। 1 বছরের জন্য। তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে আপনার মাসের হিসাবে করি তাহলে প্রতি মাসে আমার কত খরচ হচ্ছে? ধরেন 240 টাকা, 238। ধরেন 240 টাকা। তো সেক্ষেত্রে আপনার 240 টাকা যদি ধরি তো তাহলে খরচটা কি বেশি? অনেক অনেক বেশি। ঠিক আছে, খরচ কিন্তু অনেক বেশি না। সো আপনারা ইন্টারন্যাশনাল এখান থেকে কিন্তু ভালো একটা ডোমেন হোস্টিং পারচেজ করতে পারেন। হ্যাঁ, এবং আমরা ওয়ার্ডপ্রেস হোস্টিং নিতে পারি না স্যার? না, ওয়ার্ডপ্রেস হোস্টিং এর সমস্যা হচ্ছে এখানে সি প্যানেল থাকে না। ঠিক আছে, আপনি ওয়ার্ডপ্রেস হোস্টিং এ সি প্যানেলটা পাবেন না। ভাইয়া হোস্টিংটা কত দিনের জন্য নিয়েছেন? যেটা এই যে এই যে দেখেন, এক বছরের জন্য $17। হ্যাঁ। ডোমেইন মাত্র $7 দেখাচ্ছে। হ্যাঁ আবার ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে স্যার ওখানে তো মান্থলি দেখাচ্ছে। হ্যাঁ, এটা মান্থলি। ঠিক আছে, আমাদের এটা দরকারও নাই, আমরা ওয়েব হোস্টিংটা নিব। এখন এখান থেকে আমাদের চেক আউট। ঠিক আছে, আমরা যদি এটা কিনতে চাই তো সেক্ষেত্রে আপনি চেক আউটে চলে যাবেন। চেক আউটে গেলে দেখেন ডোমেইন রেজিস্ট্রেশন। আপনি অনেকে আছে যে দেখা যাচ্ছে যে অনেকে বলে যে আমরা 10 বছরের জন্য বা 5 বছরের জন্য পারচেস করতে চাই, একেবারে হিউজ টাইমের জন্য। তো সেক্ষেত্রে আপনি ডোমেইন রেজিস্ট্রেশনে এসে এটা কিন্তু টাইমটা আপনি বাড়ায় ফেলতে পারেন। আপনি চাইলে অ্যাট এ টাইম এটা 10 ইয়ারের জন্য পারচেস করতে পারেন। তো সেক্ষেত্রে এই যে দেখেন কত আসছে এখন, $139.8। বাট এটা হচ্ছে ফর 10 ইয়ার্স। ঠিক আছে, এটা হচ্ছে ফর 10 ইয়ার্স, 10 বছরের জন্য। একইভাবে আপনি যদি হোস্টিংটা বাড়াইতে চান, যেমন স্টেলার, আমি নিচ্ছি স্টেলার। সো হোস্টিংটা আমি সর্বোচ্চ 2 বছরের জন্য পারচেস করতে পারি। তো সেক্ষেত্রে আমি এটা 2 বছর যদি নেই তাহলে এটা কত দাঁড়াচ্ছে আপনার? 37.88। একটা ডিসকাউন্টও কিন্তু ওরা আমাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি এটা ম্যাক্সিমাম যদি করি তাহলে টোটাল দাঁড়াচ্ছে কত? $179.48। এখানে আমার ডোমেইন আছে 10 বছরের জন্য, হোস্টিং আছে 2 বছরের জন্য। ঠিক আছে, এবং এখান থেকে আমি যদি পারচেস করতে চাই তো সেক্ষেত্রে আমি কনফার্ম অর্ডার এই বাটনটা আমি সিলেক্ট করে দিব। এবং এখানে আমি আমার ইউজার নেম, মানে যেহেতু আমার লগ ইন নাই সো আমাকে লগ ইন করতে বলা হচ্ছে। বাট আপনার যদি লগ ইন থাকে তখন আপনাকে একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে যেখানে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ঠিক আছে, ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনাকে এটা ডোমেন হোস্টিংটা পারচেস করতে হবে। স্যার স্যার ডুয়েল কারেন্সি কার্ড তো নাই স্যার, ভিসা কার্ড, মাস্টার কার্ড কিছুই তো নাই স্যার, কিভাবে পে করব? কিভাবে পে করবেন? একটা করে ফেলেন, আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে তো। ডুয়াল কারেন্সি কার্ড, মাস্টার কার্ডটাই তো ডুয়াল কারেন্সি করা যাবে।
আই এম নট শিওর, আপনার ব্যাংকে গিয়ে কথা বলেন। এটা পাসপোর্ট এন্ডোর্সের একটা ব্যাপার আছে, পাসপোর্টে ডলার এন্ডোর্স করতে হবে। সিটি ব্যাংকে ভালো হয়, ভালো হয়। So, আপনাদের ডুয়াল কারেন্সি কার্ড কি কারো নাই? ভিসার আছে, আমার আছে। আপনার আছে? না স্যার নাই। ভাইয়া আছে আমার। আচ্ছা, সিটি ব্যাংকটা করা যায়। আচ্ছা, কয়েকজনের আছে, তো যাদের নাই অধিকাংশেরই নাই। ভাইয়া এটা কি নির্দিষ্ট কোনো ব্যাংকের হতে হবে? না, ডুয়াল কারেন্সি কার্ড নির্দিষ্ট কোনো ব্যাংকের বলে কোনো কথা নেই, এটা যে কোনো ব্যাংকে আপনার প্রোভাইড হবে। না বলছি এই কাজের ক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো ব্যাংক বলা আছে? না না না, এই কাজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যাংকের কথা বলা নাই, আপনি যে কোনো ব্যাংকের মাধ্যমে এটা পারচেজ করতে পারেন। সো যাদের ডুয়াল কারেন্সি কার্ড নাই করে ফেলেন, এবং পাসপোর্ট লাগবে, ঠিক আছে? পাসপোর্ট লাগবে, পাসপোর্ট না থাকলে আপনি ডলার এন্ডোর্স করতে পারবেন না, আলটিমেটলি এটা পেমেন্টও হবে না। সো পাসপোর্ট যাদের নাই, পাসপোর্ট করে ফেলেন, ইমিডিয়েটলি করে ফেলেন। স্যার পেপাল পেওনিয়ার এটা কি বাংলাদেশে চালু হয়েছে স্যার? বলেন কি আপনি? জানেন না স্যার? পেপল তো বাংলাদেশে এখনো আসে নাই, পিওনিয়ার আছে। পেপল তো আসার কথা ছিল অনেক আগে, বাট তারপর কোনো খোঁজ খবর নাই। তারপর কিছুদিন বাংলাদেশে আগে স্মার্ট শুনলাম বাংলাদেশ হয়ে যাচ্ছে স্যার, এখন কিন্তু পেপাল নাই। বাংলাদেশ সরকার চায় না পেপাল আসুক। ভাইয়া আমরা ফাইবারে পেমেন্ট নিব কিভাবে তাহলে? আমরা নিব পিওনিয়ার মাধ্যমে নিব। ওইটা কি দেখ পিওনিয়ার দেখানো আসলে যাবে না, কারণ এখানে আপনার অ্যাকাউন্টের মানে সেনসিটিভ কিছু ইনফরমেশন আছে। হ্যাঁ, আপনি যদি পিওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান, আপনার অ্যাকাউন্টের নাম দিতে হবে, অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে, ঠিক আছে? এটা মানে ক্লাসে শো করা সম্ভব না। এটা আপনারা করতে পারবেন, খুবই ইজি। হ্যাঁ এটা আপনারা করতে পারবেন। ফাইবারে কানেক্ট করব কিভাবে? এটা আপনার আর্নিংস থেকে ফাইবারে যে আপনার হবে আর্নিংস, হ্যাঁ ওইখানে উইথড্রলে গিয়ে এটা আপনি কানেক্ট করে নিতে পারবেন ওখান থেকে। মানে স্যার আমাদের আমাদের কি ভাইয়া- ছিল। আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনটা নিচ্ছি, বাট আমি আমার টপিক থেকে আসলে দূরে সরে যাচ্ছি। যেটা বলতেছিলাম, আপনি যখন এটা পারচেস করবেন তখন আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, এবং ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনি অর্ডারটা কমপ্লিট করতে পারবেন। এবং পরবর্তীতে অর্ডার কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্টে কি হবে না হবে এটা আর আমি আজকে আসলে দেখানো সম্ভব হচ্ছে না, এটা তাহলে একটু করতে হবে। So, আমি আপাতত আজকে এতটুকু রাখতেছি। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলেন। স্যার আমাদের এই কাজের হুম। freelancer.com এ ভাইয়া কি কেমন আছে? চাহিদা স্যার? নাকি এখানে জানেন আমরা স্যার? কিভাবে কাজ করতে পারি? বুঝি নাই, freelancer.com এ ডিজিটাল মার্কেটিং এর কাজ কিভাবে করতে পারি? কিভাবে করতে পারি? জি স্যার। আমি কোশ্চেনটা ঠিক বুঝি নাই, কিভাবে করতে পারি মানে মানে freelancer.com এ কাজগুলো কিভাবে হয়? জি স্যার, জি স্যার। freelancer.com এ কাজটা হয় মূলত আপনার আপওয়ার্কের মতো, হ্যাঁ ওইখানে গিয়ে আপনারা যেটা project করবেন এ bid বিভিন্ন করতে হয়, স্যার, bid হ্যাঁ করতে হয়। প্রজেক্টে বিড করতে হয়, এক্স্যাক্টলি। ঠিক আছে, freelancer.com এ আপনারা বিভিন্ন কাজের ওইখানে পোস্ট হয়, ওইখানে আপনারা করবেন, ওই কাজের পোস্টগুলোতে বিড করবেন। ভাইয়া ফ্রিল্যান্সার আপওয়ার্ক নিয়ে কি কোনো ক্লাস হবে আমাদের? আমাদের freelancer.com নাই, আমাদের আপওয়ার্ক আছে, এসইও ক্লার্ক আছে। ফ্রিল্যান্সারে নাকি একটু রিস্ক কম, ওই যে ফাইবারের মতো অতটা রেস্ট্রিক্টেড না, ফ্রিল্যান্সার স্ক্যাম অনেক বেশি হয়। তাই স্যার? হ্যাঁ, যেটাতে রিস্ক কম সেটাতে ঝামেলা বেশি হবে, এটাই স্বাভাবিক। স্যার সেখানে ফ্রিল্যান্সারে স্ক্যাম অনেক বেশি হয়। দেখে কাজ করতে, যেমন পেমেন্ট ভেরিফাইড যেগুলো লেখা থাকবে সেখানে আমাদের কাজের বিট করতে হবে। এবং এখানে তো কন্টেস্ট সিস্টেম আছে স্যার। হ্যাঁ কন্টেস্টের সিস্টেম আছে। ভাইয়া কন্টেস্ট আমার একটা একটা প্রশ্ন গ্রাফিক ছিল, ডিজাইনে বেশি ইউজ হয়। পেওনিয়ার নিয়ে ভাই একটা প্রশ্ন ছিল। আমি গত পরশুদিন ভাই পেওনিয়ারের অ্যাকাউন্ট খুলতে গেছিলাম, তো তারপর ভাই হচ্ছে ওরা ভেরিফাইয়ের জন্য যে মেইলটা দেয় ভাইয়া, সেই মেইলটা দেয়নি। হ্যাঁ, তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য তো 3 দিন তো সময় চাইছে, 3 দিন হয়ে গেছে। তো তারপর তো ভাই আর কিছু করতে পারলাম না, কি করবো ভাইয়া? সবকিছু কি ঠিক মতো ওপেন করছিলেন?
সবকিছু ঠিক মতো ওপেন করছে ভাই। 2টা মেইল আসে না পেওনিয়ার থেকে, যে একটা ওয়েলকাম জানায়, তারপর ইমেলটা ভেরিফাই করতে বলে, ওই ইমেলের ভেরিফাইটা ভাই আর আসে নাই। তো তারপরে আমি হচ্ছে ওই যে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে গেছি, পরে বললো যে আমার অ্যাকাউন্ট লক হয়ে গেছে। অ্যাকাউন্ট লক হয়ে গেছে মানে? মানে ওরা বললো যে অ্যাকাউন্ট হ্যাজ বিন লক। লক? লক না লস? হ্যাঁ লক, লক লক বললো ভাই, লক। লক করে ফেলেছে, আচ্ছা হ্যাঁ ইন্টারেস্টিং। আমি তো ভাই হ্যাঁ লক বললো না ব্লক বললো ভাই, এরকম কিছু একটা বললো আর কি, লক অথবা ব্লক। আচ্ছা লক বা ব্লক যদি হয় তাহলে গুড নিউজ না, আপনি একটা সাপোর্টে যোগাযোগ করেন ওদের। সাপোর্টে ভাইয়া তো কিভাবে যোগাযোগ করবো, মানে কোনো অ্যাকাউন্ট তো নাই, মানে সাপোর্টে যোগাযোগ করতে তো অ্যাকাউন্ট চাচ্ছে। ইমেইলে পাঠান, ইমেল, ঠিক আছে? আর একটা পেওনিয়ারের যে extra ইমেল আইডি question আছে ছিল, স্যার। ওদের ওইখানে ইমেল একটু যোগাযোগ করেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে। স্যার একটা এক্সট্রা কোশ্চেন ছিল বলেন। স্যার। ওই যে ফাইবারের হোম পেজে আপনি যখন ছিলেন, সার্চ বারের ওখানে কয়েকটা আপনার অপশন দেখাচ্ছিল, যেমন আপনার ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এআই সার্ভিস। এই যে সার্ভিস গুলোর মধ্যে স্যার এখন যুগের চাহিদা অনুযায়ী কি এআই এ আমাদের প্রশিক্ষণ নেওয়া ভালো হবে স্যার? আমি তো এটা নিজের সিদ্ধান্ত অনুযায়ী, অবশ্যই প্রশিক্ষণ নিজের নেওয়া সিদ্ধান্ত ভালো হবে। অনুযায়ী স্যার এই যে ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছি স্যার। হ্যাঁ এআই এ তো অবশ্যই প্রশিক্ষণ নেওয়াটা তো ভালো হবে, কারণ এআই তো আপনার এমন একটা ট্রেন্ডিং বিষয়, যেটা আপনি যদি নিজেকে অ্যাডাপ্ট না করেন তো তাহলে ভবিষ্যতে আপনি বিপদে পড়বেন। সো এআইটা অবশ্যই আপনার শেখাটা ভালো হবে। স্যার আরেকটা বিষয়, আপনাদের ইনস্টিটিউশন কি এআই এর উপর কোনো কোর্স চালু করেছে? না, এর উপর আমাদের এখন পর্যন্ত কোনো কোর্স আসে নাই, বাট আমাদের আছে, পাইথন আছে, মেশিন লার্নিং আছে, ওটা দেখতে পারেন। স্যার বাহিরের ওই যে কিছু কিছু যে প্রতিষ্ঠান আছে যেমন উদেমি, কোর্সেরা, ওরা যে বিভিন্ন বিখ্যাত ইউনিভার্সিটির কোর্সগুলো ওরা বিক্রি করে, ওখান থেকে কি নেওয়া ঠিক হবে স্যার? আচ্ছা আপনি কি কিভাবে এআই ডেভেলপ করতে হয় মানে ওই জিনিসগুলো শিখতে যাচ্ছেন? এআই ওখানে ডেভেলপমেন্ট? স্যার ওটা, হ্যাঁ ওটা তো দেখলাম স্যার এআই সার্ভিসেস, আচ্ছা এআই ডেভেলপমেন্ট এআই কিন্তু, কে ব্যবহার করে যে সব সার্ভিস প্রোভাইড করা যায়। এআই ডেভেলপমেন্ট কিন্তু অনেক জটিল কাজ, এটা আপনার কোডিং অনেক ব্যাপার স্যাপার আছে। না বাট স্যার আপনি ওইটা না স্যার, এআই কে ব্যবহার করে আমি একটা সার্ভিস প্রোভাইড করলাম। হ্যাঁ ওইটা করেন তো সেই ক্ষেত্রে আপনার পাইথন টাইথন দরকার নেই। আপনি না স্যার ওই ল্যাঙ্গুয়েজ না স্যার। হুম বলেন। এখন স্যার ওই যে কোর্সেরা, তারপর উদেমি, ওদের কাছ থেকে কি এই কোর্সগুলো নেওয়া ঠিক হবে? হ্যাঁ ভালো তো, ওদের তো এইটা ভালো আছে, কোর্সের ওদের তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম দেখতে পারেন। জি স্যার, জি স্যার। আপনার বাংলা ভাষায় যতটা সহজে বুঝি, ইংরেজিতে তো আমরা, হ্যাঁ ওটা তো সহজে স্বাভাবিক, বুঝবো না। ইংরেজিতে একটু সমস্যা হবে, বাট ওদেমের কোর্স ভালো। আমার পার্সোনালি ওদেমি থেকে আমার বেশ কিছু কোর্স করা আছে, ওদের কোয়ালিটি অনেক ভালো। স্যার আমার ছোট একটা প্রশ্ন ছিল স্যার জানার, সেটা হচ্ছে ডোমেন হোস্টিং এর স্যার মানে মেইনটেনেন্স কস্টিং যেটা স্যার, হ্যাঁ। যতটুকু আপনি বললেন এতটুকুই নাকি এর বাইরেও আছে স্যার? না এতটুকু, এর বাইরে কিছু নাই। এর আমরা বাইরে যে যেটা অনেক হয় সময়- যে আপনার প্রথম বছর ধরেন কত আসছে, $24 বা সামথিং, $25, বাট দ্বিতীয় বছর এটা আপনার অনেক বেশি হয়, দ্বিতীয় বছর আপনার এটা হয়তো $40 বা $45 হয়ে যাবে, বাট এর বাইরে আর কিছু নাই। স্যার সেক্ষেত্রে মানে আমরা এর আগে শুনে আসছি, বিশেষ করে আমি পার্সোনালি শুনছি যে একটা ওয়েবসাইটের পিছনে মাস মাস অনেক টাকা ব্যয় হয়। এটা কি স্যার মানে ডেভেলপারের পিছনে ব্যয় করা হয় তাহলে? এখানে ব্যাপার আছে, আপনার ডেভেলপার আছে, আপনার কন্টেন্ট রাইটার আছে, আপনি যদি একজন এসইও এক্সপার্টকে হায়ার করতে চান তার একটা ব্যাপার আছে, গ্রাফিক ডিজাইনকে হায়ার করতে চাইলে ব্যাপার আছে, মানে ওভারঅল আপনি যদি এই সমস্ত কিছু চিন্তা করেন, আপনার ডেভেলপার, কন্টেন্ট রাইটার, এসইও এক্সপার্ট, গ্রাফিক ডিজাইনার, তাহলে আপনার খরচটা কিন্তু বেশি হবে, অনেক বেশি হয়। জি স্যার, একটা ভুল ধারণা ছিল, আমি ভাবছিলাম যে ডোমেন হোস্টিং এর হয়তো বা ওইখানেই টাকাটা বেশি লাগে, তো ওইখানে তো কম। না না না, ডোমেন হোস্টিং এর টাকা খুবই কম লাগে। জি স্যার, এদিকে আমি যতটুকু মানে যেমন ডেভেলপ করবো আমার ওয়েবসাইট, এদিকে তেমন আমার ব্যয় হবে স্যার, তাই তো? হ্যাঁ স্যার আর একটা জিজ্ঞাসা ছিল স্যার, যদি কিছু মনে না করেন। বলেন। স্যার আমরা কি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এর উপর কি আমরা একটা গিগ তৈরি করব? ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপর গিগ এটা তো তৈরি দেখিয়েছেন করাটা, স্যার আপনি। হ্যাঁ আপনি তো দেখাইছি দেখিয়েছেন। দেখাইছি, বাট গিগ
তৈরি করা একটা ব্যাপার, আমি আপনাদেরকে যেটা দেখেছি ওইটা আরেকটা জিনিস। সো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপর যদি গিগ ওপেন করতে হয় আপনাদের অনেক কিছু জানতে হবে, অনেক কিছু রিসার্চ করতে হবে। সো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি ওয়ার্ডপ্রেসের উপর খুব ডাইনামিক একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে পারবো, বা ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমি থিম না আমি ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করে একটা ই টেমপ্লেট করতে যাচ্ছি, সেটা আমার পক্ষে ডেভেলপ করা সম্ভব, হ্যাঁ, তাহলে আপনি তৈরি করেন। সো আমি বলবো ওয়ার্ডপ্রেসের উপর গিগ তৈরি করতে হলে আপনাদের কিছু সিএসএস কোডিং জানতে হবে, কাস্টম সিএসএস কোডিং জানতে হবে। যদি এটা জানেন তাহলে করেন, আদারওয়াইজ দরকার নেই, এটা ঝামেলা বাস্তবিক হবে। অর্থে স্যার আপনি যা শিখাচ্ছেন এত ভাস্ট, এতগুলো নিয়ে তো আর কাজ করা যাবে না স্যার। আমি সহজ সহজ এখান থেকে 2-4টা টপিক নিয়ে কাজ করার চেষ্টা করব। সহজ সহজ যেমন কি কি টপিক পছন্দ হয়েছে আপনার? স্যার যেমন ওয়েবসাইট অডিট, এটা আমার মনে হয় আমি পারবো, আমার কনফিডেন্স আছে। আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইট অডিট পারবেন, এসইও, হ্যাঁ, তারপর এসইও গাইডলাইন, এসইও গাইডলাইন পারবো, আর আচ্ছা। কিওয়ার্ড রিসার্চ পারবো স্যার। আচ্ছা আচ্ছা, আর স্যার আপকামিং যেগুলো আসতেছে স্যার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, এগুলো মনে হয় পারবো স্যার দেখালে। আর এই যে এখন যা দেখাচ্ছেন স্যার, হুম, তো মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে। আচ্ছা, এটা আপনার যদি ভালোর জন্য বলি তাহলে সোফার আমি যেগুলো শিখাইতেছি আপনি সবই শিখতে থাকেন, কারণ আপনার জিনিসগুলো কমপ্লিট করতে হইলে আপনাকে জিনিসটা ক্লায়েন্টকে যদি ধরে রাখতে হয়, ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে টোটাল সার্ভিসটা চাবে, হ্যাঁ। তো তখন যদি আপনি তাকে বলেন যে না এইটা আমি পারবো না আমি ওইটা পারবো, মানে এই ধরনের যদি তাকে হাফ ওয়ার্ক দেন, উনি কিন্তু তখন দেখা যাবে যে আপনার সাথে হয়তো সম্পর্কটা রাখবে না, আপনি কিন্তু তখন আর্নিং অপরচুনিটিটা হারাবেন, ঠিক আছে? ভাইয়া টোটাল সার্ভিস সম্পর্কে আমি প্রশ্ন করতে চাচ্ছি। ধরেন আমরা যে গিগ গুলো ওপেন করছি, তো হুম। পরবর্তীতে ক্লায়েন্ট যদি অন্য কোনো সার্ভিস নিতে চায় সেক্ষেত্রে কি কাস্টমাইজ গিগ ওপেন করতে হবে? হ্যাঁ, তখন কাস্টমাইজ গিগ ওপেন করতে হবে। আচ্ছা ভাইয়া, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ভাই আপনি যে বলছিলেন আমাদের টোটাল 7টা গিগ ওপেন করবো আমরা, হ্যাঁ, যে 7টা টপিক বের করে দিয়েছিলেন, হুম হুম। তো আমরা তো গিগ ওপেন করছিলাম একটা, বাকি 6টা গিগ আমরা কি নিজেরা ওপেন করবো নাকি আপনি দেখাবেন পরবর্তীতে? বাকি ছটা আপনারাই ওপেন করবেন, আমি একটা দেখাই দিছি, ওই অনুযায়ী আপনাদের যে রুলস গুলো বলে দিছি ওই অনুযায়ী আপনারা বাকি 6টা ওপেন করবেন, করে আমাকে দেখাবেন, আমি যদি কোনো প্রবলেম পাই আপনাদের বলে দেব। গিগের লিংক গুলো দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, গিগের লিঙ্ক গুলো দিয়ে দিবেন। আর আমাদের তো আরো অনেক কাজ শেখা বাকি আছে। এখনই যদি আমরা সার্টটাকে ওপেন করে ফেলি, বাকি কাজগুলো কিভাবে দিব? আমাদের তো লিমিটেশন আর আছে। কাজ পাইলে তো অবশ্যই ভাইয়া করে দিবে, সমস্যা কি? না না আগে না, তো কাজ এটা পাইতাম না। এটা তো এটা তাই না, এত না সস্তা আমি সেটা বলি নাই। না, উনি কিন্তু এটা বলেন নাই, ঠিক আছে, আপনি অন্য জায়গায় চলে গেছেন। উনি আমি যেটা বলছি বলতেছে আমাদের যে এখানে কাজের তো আরো আছে, এখনই যদি গিগ ওপেন করে ফেলে তাহলে ভবিষ্যতে আর কি করবো এটা? না স্যার, আমরা তো অনেকগুলো কাজ শেখা বাকি আছে না। হ্যাঁ এখন যদি আমরা 4-5টা মানে যেগুলো শিখছি সেগুলোর মধ্যে যদি 4-5টা দিয়ে ফেলি, হ্যাঁ বাকি তো আর দুটো পড়ে থাকবে, কারণ লিমিটেশন তো 7টা স্যার। হ্যাঁ, সো তো বাকি কাজের গিগ ওপেন করতে হবে না, তখন হ্যাঁ, কি করবো? তো তখন কি ডিলেট করে করবেন, করবেন। মানে আপনার ওই গাছে কাটাল আর গোফে তেল দিয়ে কি করবেন এটি নিয়ে এখন চিন্তা ভাবনা করতেছেন নাকি? আর শিখবো হ্যাঁ তো ইনশাল্লাহ, যেহেতু ক্লাস আচ্ছা করতেছি ঠিক আছে অবশ্যই ঠিক শিখবো, আছে তাই ঠিক না? আছে, আপনি যেটা বলছেন দ্যাট ইজ, ওটা আমি অবশ্য মানতে পারলাম না। কেন মানতে পারলাম না, কারণ আপনি ফাইবারে 7টা গিগ ওপেন করলেন, হ্যাঁ, এখন আপনি 7টা গিগের মধ্যে থেকে আপনার কপাল যদি খুবই ভালো থাকে তাইলে 7টাতেই অর্ডার পাবেন, আপনার কপাল যদি ওই লেভেলে ভালো হয়, ঠিক আছে, তাহলে আপনি 7টাতেই অর্ডার পাবেন। বা 7টা গিগে 7টাতেই অর্ডার পায় এরকম মানুষ খুব কমই আছে। হয় দেখা যায় যে 7টা গিগ ওপেন করলে 2-3টা রানিং গিগ থাকে, বাকিগুলো তেমন একটা আসলে অ্যাক্টিভ হয় না, ওগুলো আপনার স্লিপিং গিগ হয়, মানে নিষ্ক্রিয় গিগ থাকে, হ্যাঁ। তো যেগুলো আপনার এই ধরনের ইনঅ্যাক্টিভ গিগ থাকে ওগুলাকে কিন্তু আমাদের আবার চেঞ্জ করতে হয়, চেঞ্জ বলতে ডিলিট করতে হয়, ডিলিট করে তখন আবার নতুন গিগ ওপেন করতে হয়, তখন আপনি এই সমস্ত আপকামিং যে সব টপিকগুলো আসবে ওগুলোর উপর ওপেন করবেন। আর স্যার ভাইয়া যেটা বলছে সেটা ঠিকই আছে স্যার, কন্টেন্ট রাইটিং যদি আমরা গিগ ওপেন করি, হ্যাঁ অনেকেই মানে বেসিক্যালি আমি কখনো কেউ নক করলেও আপনাকে ফার্স্ট টাইম নক করতে হবে স্যার, হ্যাঁ যেহেতু যদি এই গিগ মানে হ্যাঁ ওপেন করা হয়, হ্যাঁ অর্ডার করা হয়। হ্যাঁ, তো আমারও নক দিয়ে কি করবেন? স্যার আপনি করে দিবেন বলছেন। আমি করে দেবো, আচ্ছা ঠিক আছে আমি করে দেবো। এখন আমি যদি করে দিই তাহলে পেমেন্টটা কিন্তু আমাকে দিতে হবে।
হ্যাঁ পেমেন্টটা তো অবশ্যই ঠিক আপনি আছে। ভাইয়া পেমেন্টটা যদি আপনি নেন সেক্ষেত্রে আমাদের তো আপাতত প্রবলেম নাই, কারণ প্রোফাইলটা তো ভারী হচ্ছে, রিভিউ তো আসতেছে আপাতত, আচ্ছা মনে আচ্ছা, করেন আমরা পেইড রিভিউ কিনলাম আপনার ঠিক আছে মাধ্যমে। ঠিক আছে, হ্যাঁ ওকে সেটাই। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ডিল ডান ভাই। হ্যাঁ স্যার আরেকটা ফাইবার তো বিষয়, ফাইবার তো কাজ স্যার আমার 20% একটা নিবে ভাইয়া, প্রশ্ন আপনি আছে। একটা কাজ করতে পারেন, আপনি 30% নিবেন, 50% আমাদের থাকলো। তাই না? স্যার কাজ তাহলে আমি পেলে স্যার 100%ই দিয়ে দিই, আপনাদেরই দিয়ে দিই, আপনারাই করেন, ঠিক আছে, আপনাদের কাজ। তাহলে স্যার, স্যার আমরা proof of concept কাজ দিয়ে পেলে স্যার ইনস্ট্রুমেন্টাল হেল্প তো করতে হবে স্যার। হ্যাঁ, আপনার ইন্টেলেকচুয়াল যে- হেল্প তো অবশ্যই করবো, সেটা তো আমি অবশ্যই করবো। স্যার ইন্টেলেকচুয়াল বলি নাই স্যার, ইনস্ট্রুমেন্টাল স্যার, ওই ও যে আমরা যে ইনস্ট্রুমেন্টাল, ইনস্ট্রুমেন্টাল, হ্যাঁ ওটা আপনাদের, ওটা তো করতে হবে স্যার। আমরা তো হ্যাঁ এখন তো আমরা অনেক ইনস্ট্রুমেন্ট কিনতে পারবো না স্যার, আমাদের তো সেই তার আগে সামর্থ্য দোয়া করেন, আগে কাজ পাই স্যার, দোয়া করেন। ওইটা তো শেয়ার করা যাবে না, ইনস্ট্রুমেন্ট শেয়ার করা যায় না ওদের। আপনার যে সমস্ত জায়গা থেকে আপনি ইনস্ট্রুমেন্ট পারচেস করবেন, ওদের ডিভাইসের একটা লিমিটেশন থাকে, ঠিক আছে। আপনি দেখা যাচ্ছে সর্বোচ্চ 2টা ডিভাইসে লগ ইন করতে পারবেন, এর বাইরে যদি ডিভাইসে লগ ইন করেন ওইটা আপনি যার কাছ থেকে পারচেস করবেন ওরাই আপনার অ্যাকাউন্ট করে দিবে, সাসপেন্ড করে দিবে। আচ্ছা, সাজ্জাদুল হক আছেন, জি স্যার। চৈতি বিশ্বাস, মারিফা হক সাদিয়া, জি স্যার। অমরজিৎ চাকমা, জি স্যার। নাহিদ হাসান সাব্বির, আছি ভাইয়া। আব্দুল হান্নান সরকার, রেজাউল করিম, ইয়েস স্যার। হুমায়ুন মোর্শেদ খান, আরিফুর রহমান, সাবিরুজ্জামান, আবু আছি নাইম, ভাইয়া, আরিফুর রহমান ভাইয়া। প্রেজেন্ট ভাইয়া। রহমান, কে 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 বললো? সাবিরুজ্জামান আছে? জি জি ভাই। আচ্ছা, আবু নাইম রাব্বি, প্রেজেন্ট ভাইয়া। ইমাম হাসান, জি স্যার। নাজমুল হাসান দুরন্ত, জি ভাই প্রেজেন্ট। ফাহিমা খাতুন, জি স্যার আছে। ফাহিম হোসেন, জি স্যার। সাদিয়া আবরার, Yes sir. হাফিজা চৌধুরী জুই, ইয়েস স্যার। ইসরাত জাহান, প্রেজেন্ট প্লিজ। মোহাম্মদ মাইনুদ্দিন, সুব্রত কুমার সাহা, সাব্বির হোসেন, প্রেজেন্ট ভাই। হালিমা আক্তার, আছি স্যার। রবিন ব্যাপারী, আছি স্যার। মোস্তফা মাহবুব তন্ময়, ইয়েস স্যার। তারিকুল ইসলাম, তাসমিন সুলতানা, প্রেজেন্ট স্যার। শ্যামপ্রসাদ চক্রবর্তী শ্যাম, ইয়েস স্যার। ধ্রুব সরকার, ভাইয়া ধ্রুব সরকার কারেন্ট চলে গেছে এরকম একটা মেসেজ। আচ্ছা ঠিক আছে, এস এম এমদাদুল হক পল্লব, জি ভাই আছি। আচ্ছা, সুব্রত কুমার সাহা, মোহাম্মদ মাইনুদ্দিন নাই, হুমায়ুন মোর্শেদ খান নাই, হুমায়ুন মোর্শেদ খান আছে, আচ্ছা, তারপর আব্দুল হান্নান সরকার নাই, চৈতি বিশ্বাস ইনারা নাই, ঠিক স্যার আছে? আমার গত ক্লাসে প্রেজেন্টটা দেওয়া হয়নি, মারিফা হক সাদিয়া। হ্যাঁ বলেন, নামটা বলেন। মারিফা মারিফা হক হক সাদিয়া, সাদিয়া। এই যে, আচ্ছা ঠিক আছে। ভাইয়া একটু ভিডিওটা দিয়ে দিন যদি তাড়াতাড়ি পারেন। হ্যাঁ পাবেন, শনিবারে পাবেন ইনশাল্লাহ। স্যার আপনি নোটিশটা কি দিয়েছিলেন? কিসের ঈদের নোটিশ? বন্ধে? ঈদের ঈদের ঈদের? ঈদের বন্ধের স্যার। এটা আপনাদের গ্রুপে আছে তো? আমি দেইনি, মানে আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে দিয়ে দিছে। হ্যাঁ, কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে দিছে, খেয়াল করেন নাই? স্যার পাইনি, কিছুক্ষণ আগেও তো চেক করলাম। ভাইয়া পাইনি ভাই, আসলে চেক করিনি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে দেখেন, এই যে দেখেন, জলে জিম দেখা যায়? জি। হারাই গেছে ভাইয়া, তো এই যে দেখেন। দেখা যায়? চেম্বার 26শে জুন থেকে 3 জুলাই, ঠিক আছে? তো সবাইকে ঈদ মোবারক। স্যার ঈদের আগামী পর 4 তারিখ ঈদ দেখা হবে। মোবারক ভাই, ভালো থাকবেন। কারণ স্যার আপনাকেও ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক। হ্যাঁ, আপনাদেরও ঈদ মোবারক। স্যার এই জলি জিম কে উনি? এই হচ্ছে আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্টের, মানে আমাদের আপু। ও প্রায় উনি দেয় তো স্ট্যাটাস। হ্যাঁ হ্যাঁ, উনি অ্যানাউন্সমেন্ট করে আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ভালো মতো ঈদ থ্যাংক কাটান। ইউ ভাইয়া, ঈদ মোবারক। ঈদ মোবারক। স্যার ভালো থাকবেন।